স্টেডিয়ামের বিশাল ইনডোর এখন উত্তেজনার বারুদ। চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়, মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ আর গেম লাভারদের গগনবিদারী চিৎকার। এই চিৎকার প্রমাণ করছে আর্যর এই প্রজেক্ট হাইপ 100 গুণ বেড়ে গেছে শুধুমাত্র তাজিনের কারণে। স্টেজের ওপর বিশাল এলইডি স্ক্রিনে ভেসে উঠছে আজকের দুই প্রতিপক্ষ দলের নাম। একদিকে টিম কেটি আর অন্যদিকে ডার্ক নেবুলা। পুরো স্টেডিয়াম তখন তাজিন তাজিন চিৎকারে কাঁপছে। টিম কেটি সকল সদস্যের পরনে তাজিনের টিমের সিগনেচার লাল আর সাদার কম্বিনেশনের গর্জিয়াস জ্যাকেট। এক পাশে তাজিনের জিমিন, অন্য পাশে অ্যালেক্স আর কাই, আর সবার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আর্য। বিপরীত দিক থেকে নীল রঙের জার্সি পরে ধীর পায়ে এগিয়ে এলো ডার্ক নেবুলার টিম। ইয়ন আর্যর সামনে এসে দাঁড়িয়ে বলল, এটা তো আনফেয়ার জিমিন। ডিজাইনার আর ফাউন্ডার যদি তাজিনের টিমে খেলে আমরা তো পাক্কা হেরে যাব। তাজিন ভাব নিয়ে বলল, তুই এমনি তো হারতি ইয়ন। ইয়ন তাজিনের কাঁধে হাত রেখে বলল, ভুলে যাস না 5 বছর আগে একবার জিতেছিলাম, তখন তো জিমিন ছিল তোদের সঙ্গে। ইয়ন মেকি হাসলো। ওদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই। জিমিন আগে ডার্ক নেবুলার মেম্বার ছিল। লাগাতার ডার্ক নেবুলা জিমিনে যাওয়ার পর কেটির সঙ্গে ম্যাচে হেরেছে, কিন্তু ওদের মনে কোনো হিংসে নেই এই বিষয় নিয়ে। আজকেও এখানে জিমিনের কথাতেই এসেছে ওরা। জিমিন এগিয়ে গিয়ে ইয়নের বুকে হালকা একটা ঘুষি মেরে বলল, নাচতে না জানলে উঠোন বেকাই হয়। জিতার চান্স তোদেরও আছে, যে ভালো খেলবে সেই জিতবে। তাজিন পকেট থেকে একটা স্ট্রবেরি ললিপপ বের করে আয়েশ করে মুখে পুরল। আর্যর দিকে একবার তাকিয়ে ইয়নের দিকে দৃষ্টি ফেরালো। প্রতিশোধ নিতে গেলে দম লাগে ইয়ন, সেটা অর্জন করে আয়। তার থেকে বড় কথা, আজ আমার হবু বউ খেলবে, তাই এখানে অন্য কারো জেতার কোনো স্ক্রিপ্টই লেখা হয়নি। খুনসুটি আর হাসাহাসির মাঝে হঠাৎ পুরো স্টেডিয়ামের আলো আধারিত রূপ নিল। স্পটলাইট সোজা গিয়ে পড়ল স্টেজের একদম সামনের দিকে। সেখানে মাইক হাতে গর্জিয়াস এক লুকে দাঁড়িয়ে আছে তটিনী। আজকের এই জমকালো অনুষ্ঠানের হোস্ট সে নিজেই। তটিনীকে দেখে গ্যালারির দর্শকদের চিৎকারের পারদ আরো এক ধাপ উপরে উঠে গেল। যতই পাগল হোক সে একজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার, চায়নার ফ্যান্স তো থাকবেই। তটিনী ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে মাইকটা মুখের কাছে এনে চাঞ্চল্যকর গলায় বলল, ওহো, আমাদের প্লেয়ারদের মধ্যে দেখছি ম্যাচের আগে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। পুরো এরেনায় তটিনীর কণ্ঠ প্রতিধ্বনি হলো। তটিনী স্ক্রিনের দিকে হাত ইশারা করে ঘোষণা করলো, সো গাইস, বি রেডি। আপনাদের প্রিয় এডিআর স্টুডিওর প্রথম গেম কিং অফ ডাইনামিক এই টুর্নামেন্টের সাথে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। লেটস মেক সাম নয়েজ। পুরো স্টেডিয়াম ফেটে পড়ল করতালিতে। স্টেজের একপাশে দাঁড়িয়ে থাকা কাই তখন মন্ত্রমুগ্ধের মতো তার প্রিয়তমার দিকে তাকিয়ে আছে। তটিনীকে মাইক্রোফোন হাতে এই রূপে দেখে কাই যেন নিজেকে আর ধরে রাখতে পারল না। সে পকেট থেকে নিজের ফোনটা বের করে চট করে পাশে থাকা অ্যালেক্সের হাতে ধরিয়ে দিল। অ্যালেক্স ফোনটা নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই কাই অ্যালেক্সের কানের কাছে ফিসফিস করে বলল, শোন অ্যালেক্স, আমি এখন আমার বউয়ের কাছে গিয়ে দাঁড়াবো। এই সুযোগে একটা সুন্দর অ্যাঙ্গেল দেখে আমাদের একটা কাপল ফটো তুলে দিবি তো? বন্ধু হিসেবে এইটুকু উপকার কর। অ্যালেক্স একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন উঁচিয়ে ধরল। কাই মহা উৎসবে জ্যাকেটটা একটু ঠিকঠাক করে আয়েশি ভঙ্গিতে তটিনীর ঠিক পাশে গিয়ে দাঁড়ায়। ওর ভাবটা এমন যেন সেই এই জগতের সবচেয়ে সুখী বর। কাই দাঁত বের করে তটিনীর দিকে তাকিয়ে একটা পোজ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তটিনী কাইয়ের দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। কোনো কথা না বলে সবার সামনে মুখ ফ্যাকনা দিয়ে কাইয়ের থেকে 2 কদম দূরে সরে দাঁড়ালো। তার অভিব্যক্তিতে স্পষ্ট লেখা, তোর মতো পাগলকে আমি চিনিই না। তটিনীকে এভাবে সরে যেতে দেখে কাই কাচুমাচু মুখে বার কয়েক চাইলেও তটিনীর দিকে, কিন্তু তটিনী ফিরেও তাকালো না। ও তো দর্শকদের মাতিয়ে রাখতে ব্যস্ত। তটিনীর প্রত্যাখ্যান দেখে স্টেজের ওপর থাকা জিমিন, ইয়ন, এমনকি আর্যর ঠোঁট কামড়ে হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। অ্যালেক্স ফোনটা হাতে নিয়ে কাইয়ের সে কাচুমাচু আর দুঃখী চেহারার দিকে তাকিয়ে একটা শব্দ করে হো হো করে হেসে উঠল। কাই তখনও সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে নিজের মান সম্মান খোঁজার চেষ্টা করছে। কাইয়ের সে কাচুমাচু মুখ দেখে তটিনী ভেতরে ভেতরে হাসলো, বাইরে প্রকাশ করলো না। কাইকে পাত্তাই না দিয়ে দর্শকদের দিকে ফিরে মাইক্রোফোনে উচ্চস্বরে বলল, সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চলুন গেম স্টার্টের আগে আমাদের এই গ্র্যান্ড লঞ্চিং এর জন্য সুন্দর একটা গানের সুরে প্লেয়ারদের একটু মনোরঞ্জন করা যাক।
তটিনের কথা শেষ হতে সে ব্যাকস্টেজ পর্দার দিকে তাকিয়ে বাঁকা হেসে কিছু একটা ইশারা করলো। ব্যাকস্টেজে দাঁড়িয়ে থাকা মিরিন আর ইরিনা যেন এই সংকেতের অপেক্ষাতেই ছিল। মেরিন চট করে সাউন্ড সিস্টেমের মেইন কন্ট্রোল প্যানেলে হাত রাখলো। ইরিনা ঠোঁট বাঁকিয়ে গানের সুইচটা অন করে দিল। সারা স্টেডিয়াম জুড়ে রাখা বিশাল বিশাল স্পিকারগুলো থেকে হাই বেস মিউজিকের একটা ঝংকার উঠল। মিরিন আর ইরিনা পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বক্সের পাশের মিউজিক রিদমে তাল মেলাতে শুরু করলো। পুরো স্টেডিয়ামের নিয়ন আলোগুলো গানের তালের সাথে সাথে নাচতে শুরু করেছে। কিন্তু এরে বায় থাকায় প্রতিটি ব্যক্তি গান শুনে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকলো। সোহাগ গ্যাংয়ের পোলাপাইন ছাইরা দিছে পার্টির প্ল্যান। পার্টি দলে ফেমাস হয়েছে জ্ঞানী গ্যাংয়ের পোলাপাইন। আর জোয়ার জিমি নিজেদের মুখ চাওয়াচাই করছে। তাজিন, অ্যালেক্স আর কায়ো সেন্ট্রিকে হা করে দাঁড়িয়ে আছে। তটিনী দাঁত কেলে আর্যর দিকে তাকাতে আর্য চোখ রাঙালো, কিন্তু স্টেডিয়ামে থাকা দর্শকেরা গানটা উপভোগই করছে। যেহেতু বাংলা জানে না কেউ এখানে, সেহেতু কেউ বুঝতেও পারছে না। ডার্ক নেবুলার সদস্যরা ঘাট দোলাতে শুরু করেছে। তাজিন তার ললিপপটা মুখের একপাশে স্থির রেখে আর্যর দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বনলতা, তোমাদের দেশের পোলাপান কি পার্টি ছেড়ে আসলে জ্ঞানী হয়ে গেছে? লিরিক তো বেশ গভীর মনে হচ্ছে। আর্য লজ্জিত মুখে উত্তর দিল, শাট আপ ইডিয়ট, ওটা মিরিনা তটিনীর কারসাজি। ওরা যে আন্তর্জাতিক মঞ্চে এমন কাল্ট গান বাজাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এদিকে কাই আর অ্যালেক্স তখন হা করে বক্সের দিকে তাকিয়ে আছে। কাই বিড়বিড় করে বলল, অ্যালেক্স, গানটা কি আমাদের পচানোর জন্য, নাকি তনু আমাকে জাস্ট পোলাপাইন বলে ছোট করলো? লিরিকটা মাথায় ঢুকছে না রে। অ্যালেক্স কিছুই বলল না। এদের স্বামী স্ত্রীর মাঝে ঢুকে ওর কোনো লাভ নেই। তটিনী দর্শকদের উত্তাল অবস্থা দেখে মাইক্রোফোনে আবারও গর্জে উঠল, সো দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার ভাইবস। গান শেষ। নাও প্লেয়ার্স, সিট ডাউন অ্যান্ড গেট রেডি ফর দ্য আলটিমেট ব্যাটল। তটিনীর ইশারায় মিরিন গানটা বন্ধ করে দিতে পুরো স্টেডিয়ামে একটা গা ছমছমে নীরবতা নেমে এলো। রেড আর ব্লু নিয়ন লাইটগুলো এবার শুধু ডেস্কের ওপর স্থির হলো। আর্য নিজের চেয়ারে বসে কিবোর্ডে আঙুল রাখতে প্রথমবার নিজের ভিতরে একটা নার্ভাসনেস অনুভব করলো। তাজিন হেডফোনের মাইক ধরে বলল, টিম কেটি, দিস ইজ আওয়ার গ্রাউন্ড, লিসেন টু মাই কমান্ড। দিল, তুমি স্নাইপার পজিশন নাও। জিমিন, কোডিং বাফার চেক করো। কায়ার, অ্যালেক্স, তোমরা আমার দুই পাশে উইং কাভার করো। স্ক্রিনে বড় করে কাউন্ট ডাউন শুরু হলো। 5, 4, 3, 2, 1। মুহূর্তে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনটা গেমের গ্রাফিক্সের মায়াজালে ছেয়ে গেল। কিং অফ ডাইনামিক গেমের ভার্চুয়াল দুনিয়া আজ প্রথমবার পা রাখল টিম কেটি এবং ডার্ক নেবুলা। আর্য দেখতে থাকে জিমিনের কঠোর পরিশ্রমে ডিজাইন করা গেমের সেই জঙ্গল আর প্রাচীন ম্যাপটা কতটা জীবন্ত হয়ে উঠেছে। ইয়নদের টিম ইতিমধ্যেই বাম দিক দিয়ে পুশ করা শুরু করেছে। আর্য মাউসে ক্লিক করে জুম লেন্সটা সেট করতে দেখলো ডার্ক নেবুলার একজন মেম্বার ছাদের কোণায় ওত পেতে আছে। আর্যর আঙুল ট্রিগারে স্থির। ঠিক তখনই তাজিনের কণ্ঠ ভেসে এলো, নাও টেক দ্য শট। এভাবে টান টান উত্তেজনার মাঝে গেম চলতে থাকে। গেমের ম্যাপে এখন লাশের পাহাড়। ডার্ক নেবুলা আজ যেন শপথ করে এসেছে তারা কেটিকে ছাড়বে না। ইয়নের নিখুঁত স্ট্র্যাটেজিতে একের পর এক ধরাশায়ী হচ্ছে তাজিনের টিমের সদস্যরা। প্রথমে অ্যালেক্স আউট হলো, তারপর ডার্ক নেবুলার একটা অতর্কিত হামলায় কাইও গেম থেকে ছিটকে গেল। পুরো স্টেডিয়াম এখন উত্তেজনায় ফুটছে। ইয়ন মাইকে চিৎকার করে বলল, কি হলো তাজিন? কিং অফ গেমার কি আজ তার নিজের হবু বইয়ের বানানো গেমে নিজের এত বছরের রেকর্ড ভেঙে ফেলবে? তাজিন আর জিমিন মিলে আপ্রাণ চেষ্টা করছে টিকে থাকার জন্য, কিন্তু ডার্ক নেবুলার 4 জন মেম্বার ওদের ঘিরে ফেলেছে। ঠিক তখনই একটা স্নাইপার শটে জিমিনও এলিমিনেটেড হয়ে যায়। এখন তাজিন একা, আর তার ব্যাকআপে শুধু আর্য, যে কিনা গেমের এক কোনায় পাথরের আড়ালে লুকিয়ে আছে। ইয়ন তাচ্ছিলের হাসি এসে তাজিনের ক্যারেক্টারকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করলো। তাজিনের হেলথ একদম শেষের দিকে। স্ক্রিনে বড় বড় করে লাল সংকেত দিচ্ছে। তাজিন হেডফোনে নিচু স্বরে বিড়বিড় করলো, বনলতা, আই এম সরি, আমি বোধহয় কথা রাখতে পারলাম না। আজ বোধহয় আমরা হেরে যাব। স্টেডিয়ামের দর্শকরা হতাশায় নুয়ে পড়ল। হৃদয় এসেছিল স্কুল শেষে,
মিরিনার কোলে বসে প্রায় কান্না কান্না অবস্থা ছোট্ট ছেলেটার। আর্য এতক্ষণ একটা সুযোগের অপেক্ষায় ছিল। ল্যাপটপের স্ক্রিনে চোখের পলক ফেলা বন্ধ করে দিল। কিবোর্ডে তার আঙুলগুলো এখন আর কাঁপছে না, বরং ঝড়ের গতিতে চলছে। আর্য শান্ত গলায় মাইকে বলল, আপনি হারবেন না মিস্টার কারহান, জাস্ট 2 সেকেন্ডস ওয়েট করুন। ইয়ন যখন তাজিনকে ফিনিশ করার জন্য ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই আর্য এক অদ্ভুত মুভ দেখালো। সে ম্যাপের একটা গোপন সুড়ঙ্গ পথ দিয়ে সরাসরি ইয়নের পেছনে গিয়ে উদয় হলো। কেউ কিছু বোঝার আগে আর্য স্নাইপার থেকে একটা বুলেট বের হলো। হেডশট। আর্য এলিমিনেটেড ইয়ন। পুরো স্টেডিয়ামে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরে গগন বিদারী চিৎকার। ইয়ন স্থবির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আর্য থামলো না। ডার্ক নেবুলার বাকি 4 মেম্বার যখন আর্যর দিকে ঘুরল, আর্য স্লাইড করে তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল এবং পরপর 3টা গ্রেনেড নিক্ষেপ করলো। স্ক্রিনে সোনালী অক্ষরে ভেসে উঠল, ভিক্টোরি টিম কেটি। তাজে স্তব্ধ হয়ে তার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আর্য একাই ডার্ক নেবুলার 5 জনকে শেষ করে দিয়েছে। আর্য হেডফোনটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিল। তাজিন ধীর পায়ে উঠে এসে আর্যর সামনে দাঁড়ালো। তার চোখে আজ বিস্ময় নয়, বরং এক বুক গর্ব। তটিনী স্টেজ থেকে দৌড়ে এসে আর্যকে জড়িয়ে ধরল। দিল, তুই করে দেখিয়েছিস। হৃদ ছুটে এসে আর্যর পায়ে জড়িয়ে ধরল। ছোট্ট হৃদ আদো আদো গলায় চিৎকার করে বলল, মাই মাম্মা, তুমি তো গ্রেট, তুমি আজ বাড়িকেও হারিয়ে দিলে, ওয়াও। আর্য নিচু হয়ে হৃদকে কোলে তুলে নিল। ও সারা শরীর ঘামছে, কিন্তু হৃদকে জড়িয়ে ধরতেই যেন সব ক্লান্তি উধাও হয়ে গেল। হৃদ আর্যর গলায় জড়িয়ে ধরে ওর গাল ভিজিয়ে দিচ্ছে চুমুতে। এর মাঝে তাজিন ধীর পেয়ে এগিয়ে এসে আর্যর ঠিক সামনে দাঁড়ালো। স্টেডিয়ামে সেই গগন বিদারী চিৎকার আর মিডিয়ার ক্যামেরার লেন্সের আলোতে ভরে গেছে। তাজিন আর্যর কোলে থাকা হৃদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তো এখন কি বাড়িকে হাঁক দিবে না হৃদ? বাড়ি হেরে গেছে বলে কি বাড়ির দাম কমে গেল? হৃদ একগাল হেসে তাজিনের দিকে হাত বাড়িয়ে দিল। তাজিন হৃদকে নিজের কোলে নিয়ে ওর কপালে একটা শব্দ করে চুমু খেলো। হৃদ তাজিনের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, বাড়ি, তুমি হারোনি তো। মামা বলেছে না তুমি আর মাম্মা একই টিম, তাই মাম্মা জিতলে তুমিও জিতে গেলে। তাজিন হাসলো। আর্যর দিকে তাকিয়ে মাথা নাড়ল। এক হাতে কপাল থেকে ঘাম মুছছে, ওর মুখটা উত্তেজনা লাল হয়ে আছে। তাজিন আর্যর খুব কাছে এসে দাঁড়ালো। হাজার হাজার মানুষের চিৎকার আর ক্যামেরার ফ্ল্যাশের মাঝে তাজিন নিচু গলায় বলল, ইউ আর আ জিনিয়াস মাই হার্ট। আর্য একটু ম্লান হাসলো। সে এখন আর শুধু একজন মা কিংবা ঘর ছাড়া মেয়ে নয়, আজ সে এশিয়ার অন্যতম বড় গেমিং প্রজেক্টের সফল ওনার। আর্য তাজিনের চোখের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। তটিনী স্টেজ থেকে মাইক্রোফোনে ঘোষণা করলো, সো গাইস, ইতিহাস গড়া হয়ে গেছে। আমাদের কিং অফ ডাইনামিক এখন অফিসিয়ালি ওপেন। আর এই জয়ের মুকুট আজ কারো মাথায় নয়, আমাদের হার্টথ্রব কারহান তাজিনেরই হলো। সারা স্টেডিয়াম আবার ফেটে পড়লো করতালিতে। ইয়ন নিজের চেয়ার থেকে উঠে এসে তাজিন আর আর্যর দিকে হাত বাড়িয়ে দিল। ইয়ন হেসে বলল, মানতেই হবে তাজিন, তোর চয়েস বরাবরের মতোই সেরা। আর্য, আপনার ওই লাস্ট মুভটা ছিল জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। হারলাম বটে, কিন্তু ভালো গেমে হারলে দুঃখ থাকে না। রাত তখন প্রায় 12টা ছুঁইছে। পুরো সাংহাই শহর নিস্তব্ধতায় ডুবে গেল। আর্যর চোখে আজ ঘুম নেই। আজ তার জীবনের সবচেয়ে বড় জয়ের দিন ছিল, কিন্তু তার চেয়েও বড় এক পরীক্ষা এখন তার সামনে। আর্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা একটু ঠিক করে নিল। তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। আর্য চুপি চুপি পা ফেলে তাজিনের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। করিডোরের মৃদু আলোয় আর্যর ছায়াটা দীর্ঘ হয়ে পড়েছে। সে একবার নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। আর মাত্র 3 মিনিট, তারপরেই 15ই মার্চ, কারহান তাজিনের জন্মদিন। আর্য কাঁপা কাঁপা হাতে তাজিনের দরজা হালকা টোকা দিতে যেয়ে দেখলো দরজা আগে থেকে খোলা আছে। আর্য অতি সন্তর্পণে দরজা খুলে ভিতরে নজর দিতে যা দেখলো আর শুনলো তাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাজিন ভিডিও কলে একজনের সাথে কথা বলছে। মানুষটা আর্যর খুব পরিচিত একজন। মানুষটা আর কেউ নয়, তার আপন ভাই শায়র জুনায়েদ খান। থ্যাঙ্কস ইয়ার, আমার কথা ওদের দায়িত্ব নেওয়ার জন্য। তুই না থাকলে বাচ্চাটার কি হতো? বাবা ছাড়া বাচ্চাকে কেউ ভালো চোখে দেখে না। শায়রের কথায় তাজিন আশ্বাস দিয়ে বলল,
বন্ধুর জন্য জানও কুরবান। আমি তো তোর জন্যই নাটক করলাম। না হলে আমার থুরি না এসব ঝামেলা ভালো লাগে। তুই নিশ্চিন্তে থাক, আমি ওদের দায়িত্ব নিব তোর জন্য। আর্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। পায়ের তলার মাটি যেন মুহূর্তেই সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। তার এতদিনের বিশ্বাস, কৃতজ্ঞতার একটু একটু করে জমিয়ে রাখা ভালোবাসার অনুভূতিগুলো সব যেন তাসের ঘরের মতো চোখের সামনে ভেঙে পড়ল। সে যে তাজিনকে এতটা উঁচু আসনে বসিয়েছিল, তার সবটাই কি তবে শায়রের নির্দেশে সাজানো নাটক? যে ভাই তাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার প্রতি তাজিনের এত দায়বদ্ধতা কিসের? আর তাজিন, যাকে সে ভাবতো তার আর হৃদের একমাত্র আশ্রয়, সে শুধু বন্ধুত্বের খাতিরে তাকে দয়া পাত্রী হিসেবে গ্রহণ করছে। আর্য টালমাটাল পায়ে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলো। গার্ডেনে তখন উৎসবের আমেজ। জিমিন, তটিনী, অ্যালেক্স, কাই, এমনকি মিরিন আর ইরিনাও অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সবাই জানে আজ তাজিনের জন্মদিন, আর আর্য আজ বিশেষ কিছু একটা করবে। চারিদিকে নিয়ন আলো আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে রাখা হয়েছে বিশাল এক চকোলেট কেক। তটিনী ঘড়ির দিকে তাকিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, 12টা তো বেজে গেছে, দিল এখনো আসছে না কেন? জিমিন, তুই একবার গিয়ে দেখে আসবি নাকি? জিমিন যেতেই যাবে, তখনই দেখলো আর্য ছুটে আসছে। ওই তো দিল। কিন্তু আর্য ওদের অবাক করে দিয়ে ছুটে গেল পেন্ট হাউসের সদর দরজার দিকে। তটিনী দৌড়ে আর্যর কাছে গিয়ে ওর হাত ধরলো। দিল, কি হয়েছে তোর? তুই এভাবে? আর তাজিন কোথায়? আর্য কোনো উত্তর দিল না। সে তটিনীর হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ছুটে চলে গেল। তার এই আচরণে গার্ডেনে থাকা প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মিরিন কোলে থাকা হৃদকে একটু শক্ত করে চেপে ধরল, কারণ হৃদও তার মাম্মার এ অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে আর্যর ঘরের সামনে দাঁড়িয়ে আছে তাজিন। ভিতরে থেকে কোনো রেসপন্স না আসায় তাজিনের বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আর্য যখন তাজিনের ঘরের সামনে ছুটে বেরিয়ে আসে, তখনই তাজিন দেখে ফেলেছিল। কোন রকম কলটা শেষ করে শায়রকে বিদায় জানিয়ে ওপর থেকে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে। নিচে এসে গার্ডেনের এমন সজ্জিত অবস্থা দেখে তাজিন অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করে, তোরা এখানে? আর এসব কি? তটিনী অবাক হয়ে জিজ্ঞেস করে, ও তো আপনাকে ডাকতে গেছিল। আজ আপনার জন্মদিন বলে এসবও নিজের হাতে সাজিয়েছিল, আর আপনাকে ওর মনের কথা জানাবে বলেও ঠিক করেছিল। কিন্তু ও তো আমাকে ডাকেনি। জিমিন অবাক হয়ে বলল, তাহলে ও এভাবে চলে গেল কেন? তাজিন আর এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে হৃদ ভিলায়, কিন্তু আর্য তার ডাকের কোনো জবাবই দিচ্ছে না। নদীর কুলও বোধহয় এত ভাঙন নেই যতটা আমার জীবনে। একুল গড়িত, আবার আরেক কুল ধসে পড়ে। আর্য ভিতরে থেকে তাজিনের অস্থির কণ্ঠ শুনছে। চোখের জল আজ বাদ মানছে না। মানুষ এত সুন্দর নাটক কিভাবে করতে পারে? সবাই যেন তাকেই পায় নাটক করার জন্য। সেও কি বোকা? সবার নাটকের ফাঁদে কত সহজে পা দিয়ে দেয় আর্য। ভুল বুঝলো বোকা আর্য, বুঝলো না চীনা পুরুষের অসীম ভালোবাসার গভীরতা। নিজের মনের গহীনে থাকা কথাগুলো অব্যক্ত রেখে দিল। ধীর পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল পলকহীন ভাবে। এ আকাশটা যেমন অসীম আর নিঃসঙ্গ, তার জীবনটাও ঠিক তেমনি। তাজিন দরজার ওপাশে হাত দিয়ে আঘাত করছে আর অনবরত ডেকে চলেছে, কিন্তু আর্যর কানে সে আওয়াজ পৌঁছাচ্ছে না। সে কেবল শুনতে পাচ্ছে শায়রের সেই তাচ্ছিল্য ভরা গলা, বাবা ছাড়া বাচ্চাকে কেউ ভালো চোখে দেখে না। হ্যাঁ, তাই তো তার পরিবার তাকেও ভালো চোখে দেখেনি। আপন ভাই, বাবা মা একবারের জন্য ভাবেনি সেদিন নিঃসঙ্গ মেয়েটা এত রাতে কোথায় যাবে। তাজিন আর সহ্য করতে পারল না। হঠাৎ একটা বিকট শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। তাজিন নিজের সবটুকু শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিয়েছে। একবার, দুবার, তৃতীয়বার বিশাল এক আওয়াজে দরজার লকটা ভেঙে ছিটকে পড়ল। তীব্র আওয়াজে আর্যর কায়া কেঁপে উঠল। তাজিন ঝড়ের ব্যাগে ঘরের ভেতরে ঢুকলো। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। কপালে ঘাম আর উত্তেজনায় বড় বড় শ্বাস নিচ্ছে চীনা পুরুষ। আর্যকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি পেল। পরক্ষণে হিতাহিত জ্ঞান হারিয়ে দুকদম এগিয়ে গিয়ে আর্য দুই বাহু শক্ত করে চেপে ধরল। আর্যকে ঝাঁকিয়ে গর্জে উঠল তাজিন, ইডিয়ট, দরজা কেন খুলছিলে না? কি হয়েছে তোমার? আমি জানো কতটা ভয় পেয়েছিলাম। একবার জবাব দিলে তোমার কি হতো? তাজিনের আঙুলগুলো আর্যর বাহুতে বসে যাচ্ছে।
ব্যথায় আরজুর মুখ কুঁচকে এলো। পরক্ষণে নিজের সর্বশক্তি প্রয়োগ করে তাজিনকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। আক্রোশে চেঁচিয়ে উঠল আরজ, নাটক বন্ধ করুন মিস্টার কারহান। আর এক মুহূর্ত যদি আমার সামনে ওই মিথ্যে উদ্বেগের অভিনয় করেছেন তবে ভালো হবে না। তাজিন এক মুহূর্তের জন্য থমকে গেল। আরজ চোখের গহীনে জ্বলতে থাকা ঘৃণা আর ক্রোধ দেখে স্তব্ধ হয়ে গেল চীনা পুরুষ। এই টানা টানা চোখ জোড়ায় কয়েক মুহূর্ত আগেও তো ভালোবাসার সূচনার আলো দেখেছিল। হঠাৎ এমন কি বদলে গেল যে তার ওয়াইল্ড রোজ তাকে ঘৃণা দৃষ্টিতে দেখছে। তাজিন নিজের হাত দুটো শূন্যে ছড়িয়ে দিয়ে অবাক গলায় জিজ্ঞেস করলো, নাটক? কিসের নাটক দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে সেটা তো অন্তত বলবে। আরজ একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। চোখের জল মুছছে তাজিনের দিকে এক পা এগিয়ে এসে তীক্ষ্ণ স্বরে বলল, নাটক মানে কি সেটা আপনি আর আপনার জানের বন্ধু ভালো জানবেন। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তাজিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরজুর কোনো কথায় তার মাথায় ঢুকছে না। কিসের বন্ধু, কিসের নাটক, কিছুই বুঝতে পারছে না সে। আরজ আঙুল উঁচিয়ে আবার বলল, কি বুঝতে পারছেন না? আপনি আমাকে আর রিতকে যে শায়র জুনায়েদ খানের কথায় দয়া করছিলেন সেটা বুঝতে পারছেন না, নাকি আমি সত্যিটা জেনে গেছি সেটা বুঝতে পারছেন না? তাজিন অবাক হয়ে বলল, শায়র জুনায়েদ খান? হ্যাঁ, সেই যার সঙ্গে আপনি কিছুক্ষণ আগে আমাকে দয়া করার কথা বলছিলেন। তুমি কি এসজের কথা বলছো, যার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম? আরজ কিছুক্ষণ ভাবলো। ও হ্যাঁ, তার ভাইকে তো সবাই শর্ট ফর্মে এসজে বলেই ডাকতো। আরজকে এভাবে চুপ থাকতে দেখে তাজিন আবারও প্রশ্নের তীর ছুড়ে দিল, তুমি শায়রকে কিভাবে চেনো? আরজ মুখ ফিরিয়ে নিল। এই লোক এখনো নাটক কেন করছে, আজব। হঠাৎ তাজিনের চোখ জোড়া বড় বড় হয়ে এলো। আরজুর ভাইয়ের নামও শায়র ছিল। একে একে হিসাব মেলাতে শুরু করলো। তাজিনের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে কয়েক সেকেন্ডের জন্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মানে এসজেই কি সেই শায়র, আরজু সে পাষাণ ভাই যাকে আরজু ঘৃণা করে? তাজিন অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠল, শায়র জুনায়েদ খান, এসজে, আরজু? তবে কি? আরজু এবার ঘৃণায় ফেটে পড়ল। তাজিনের এই অবাক হওয়ার ভঙ্গিটা তার কাছে চূড়ান্ত ধূর্ততা মনে হচ্ছে। সে তড়িৎ বেগে তাজিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখের মনি আক্রোশে কাঁপছে। এখনো ন্যাকামি করছেন? শায়র জুনায়েদ খান আমার বড় ভাই, যে আমাকে কলঙ্কিত অপবাদ দিয়ে এক রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর আপনি সেই লোকের পরম বন্ধু হয়ে আমাকে উদ্ধার করা নাটক করছিলেন। আপনাদের ওই ফোনের কথাগুলো আমি নিজের কানে শুনেছি মিস্টার কারহান। আপনি বলছিলেন, তুই নিশ্চিন্তে থাক, আমি ওদের দায়িত্ব নিব তোর জন্য। কেন? আমি কি শায়রের ফেলে দেওয়া কোনো আবর্জনা যে আপনি দয়া করে কুড়িয়ে নিলেন? তাজিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তের মধ্যে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে আরজুই সে ছোট্ট মেয়েটা যাকে একসময় তাজিনের মনে ধরেছিল। কিন্তু শায়রের বলা কথা আর আরজুর জীবনে যে মিলছে না। ও তো জানতো শায়রের বোন হারিয়ে গেছে, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে কি শায়র তাকে মিথ্যা বলেছিল? কিন্তু সে স্বপ্নও ভাবেনি যে তার পাশে দাঁড়িয়ে থাকা ওই তেজস্বিনী বনলতাই সে অভাগী বোন। শায়র তাকে শুধু বলেছিল ওর বোন কোনো এক ছোট্ট কারণে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছিল। তাজিন কাপা গলায় বলল, দিল, শোনো, আমি সত্যিই জানতাম না এসজে তোমার ভাই। আমি ওকে শুধু আমার ছোট্টবেলার বন্ধু হিসেবে চিনি। চুপ করুন, আরজ চিৎকার করে উঠল। বন্ধুর দয়া আমি বাঁচবো? আর আপনি আপনি আমাকে ভালোবেসেছেন নাকি বন্ধুর দেওয়া দায়িত্ব পালন করেছেন? তাজিন অবাক হয়ে বলল, মানে? কিছুক্ষণ আগে আপনিই তো বলছিলেন আপনি ভাইয়ার কথা এসব নাটক করছেন। তাজিন এতক্ষণে বুঝতে পারল আরজুর রাগের কারণ। এটা কেবলই একটা নিছক ভুল বোঝাবুঝি। তুমি কি ওই কথাগুলোর কথা বলছো? আরজ কোনো উত্তর দিল না। তাজিন দীর্ঘশ্বাস ফেলে বলল, লাইক সিরিয়াসলি, তুমি সত্যিটা না জেনেই আমাকে এত বড় একটা অপবাদ দিয়ে দিলে? আরজ তাজিনের দিকে ফিরেও তাকালো না। তাজিন বেশ ভালোই বুঝতে পারছে তার কোনো কথায় কাজে লাগবে না। তাই আরজুর কবজি চেপে ধরে বলল, চল আমার সাথে। ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে কোথাও যাব না। আরজুকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তাজিনের শক্তির কাছে তার শক্তি নগণ্য। তাজিন আরজুর কোনো কথাই শুনল না। আরজুর কবজিটা এমন ভাবে চেপে ধরল যে আরজু ব্যথায় কোকিয়ে উঠল।
তাজিনের চোখে মুখে তখন এক অদ্ভুত জেদ আর অভিমান। আর্যকে এক প্রকার টেনে সে ঘরের বাইরে নিয়ে এলো। হলরুমে ততক্ষণে সবাই জড়ো হয়েছে। মিরিন, তটিনী আর জিমিন ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। অ্যালেক্স এগিয়ে এসে তাজিনের পথ আগলে বলল, কেটি, তুই দিলকে ওভাবে নিয়ে যাচ্ছিস কেন? কি হয়েছে তোদের? তাজিন কারো দিকে ফিরেও তাকালো না। দাঁতে দাঁত চেপে শুধু বলল, সরে দাঁড়া অ্যালেক্স। বলে এক প্রকার সবাইকে উপেক্ষা করে আর্যকে নিয়ে গাড়ির সামনে এসে আর্যকে টেনে নিয়ে গিয়ে গাড়ির প্যাসেঞ্জার সিটে এক প্রকার ছুঁড়ে বসালো। আর্য পাগলের মতো দরজা খোলার চেষ্টা করতে করতে চিৎকার করে বলল, দরজা খুলুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে কোথাও যাব না। তাজিন দ্রুত ড্রাইভিং সিটে বসে সেন্ট্রাল লক করে দিল। তাজিন নিজের বাম হাত দিয়ে আর্য দুই হাত শক্ত করে চেপে ধরে গিয়ার পাল্টালো। এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে সে ঝড়ের গতিতে গাড়িটা রিদভিলা থেকে বের করে আনলো। মাঝরাতে সাংহাইয়ের শুনশান রাস্তায় গাড়িটা তীরের মতো ছুটছে। তাজিন আর্যকে নিয়ে রিদভিলা থেকে বেশ কিছুটা দূরে একটা সাধারণ কিন্তু ছিমছাম আবাসিক এলাকায় এসে থামলো। আর্য তখনও গাল ফুলিয়ে জানালার ওপাশে তাকিয়ে আছে। তার মনে একরাশ অভিমান আর ঘৃণা। তাজিন গাড়ি থেকে নেমে আর্যর পাশের দরজাটা খুলে দিল। কর্কশ গলায় বলল, নামো, যা দেখাতে এনেছি সেটা দেখে নাও, তারপর না হয় সারা জীবনের জন্য আমাকে ঘৃণা করো। আর্য অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তাজিন আর্যকে নিয়ে একটা ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল টিপল। দরজা খুলল আর্যরই বয়সী এক বাঙালি মেয়ে। তার কোলে 1.5-2 বছরের একটা ফুটফুটে বাচ্চা ছেলে। মেয়েটির চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তাজিনকে দেখে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন তাজিনকে দেখে মূর্ছা যাওয়া ফুলে প্রাণ ফিরে এসেছে। মেয়েটি আকুল হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, আমার হাজবেন্ড কি টাকা পাঠিয়েছে? এই মাসের খরচটা তো একদম ফুরিয়ে আসছিল। তাজিন ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে পকেট থেকে একটা বেশ মোটা চাইনিজ ইওনের বান্ডিল বের করে মেয়েটির হাতে ধরিয়ে দিল। শান্ত গলায় বলল, এই নাও, ও পাঠিয়েছে। মেয়েটি টাকাগুলো হাতে নিয়ে পরম মমতা একবার দেখল, তারপর করুণ স্বরে জিজ্ঞেস করলো, ও কি এবারও আসবে না ভাইয়া? বাবুটা তোর বাবার মুখটা চিনতেই পারলো না। তাজিন একটু থমকে দাঁড়ালো, তারপর মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, আসবে, জলদি আসবে। বলেই তাজিন আর্যকে এক প্রকার জোর করে ওখান থেকে নিয়ে নিচে নেমে এলো। আর্য অবাক দৃষ্টিতে সবটা অবলোকন করছিল, মাথায় কিছুই ঢুকছে না। সে প্রশ্নবোধক চাহনিতে তাজিনের দিকে তাকিয়ে রইল। তাজিন গাড়িতে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর্য চোখের দিকে তাকিয়ে বলল, কি ভাবছো? কে এই মেয়েটা? আর আমি বা কেন তাকে টাকা দিলাম? আর্য, সায়রের সাথে ফোনে আমি এই বাচ্চা আর মায়ের দায়িত্ব আর নাটকের কথা বলছিলাম। আর্য অবাক হয়ে বলল, মানে? তাজিন আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মেয়েটা বাংলাদেশে থাকতে একজনকে ভালোবেসে বিয়ে করেছিল। সেই ছেলেটা ওকে স্বপ্ন দেখে চায়নায় নিয়ে আসে, কিন্তু বাচ্চা হওয়ার পর যখন অনেক টাকার প্রয়োজন হলো, ছেলেটা অজুহাত দিয়ে বাংলাদেশে চলে যায়। সেখানে গিয়ে সে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছে। অথচ এই মেয়েটা এখানে দিনের পর দিন তার পথ চেয়ে বসে আছে। আর্য অস্ফুট স্বরে বলল, কিন্তু ভাইয়া কেন? তাজিন কথা কেড়ে নিয়ে বলল, কারণ মেয়েটা সায়রের অফিসের একজন খুব বিশ্বস্ত এমপ্লয়ির মেয়ে। সায়র সবটা জানে, কিন্তু সে আমাকে কড়া নির্দেশ দিয়েছে মেয়েটাকে কিছু না জানাতে, কারণ ও জন্মগতভাবে হার্টের রোগী। ও যদি জানতে পারে ওর স্বামী ওর সাথে এই বেইমানি করেছে, তবে সেই শখ ও নিতে পারবে না, মারা যাবে মেয়েটা। তাজিন একটু থেমে আর্যর খুব কাছে এগিয়ে এলো। আর্যর দু চোখে তখন অনুশোচনার জল। তাজিন নিচু স্বরে বলল, সায়র টাকা পাঠায়, আর আমি সেই বেইমান স্বামীর নাম করে ওকে দিয়ে আসি। এটাই ছিল আমাদের সেই গোপন নাটক আর দায়িত্ব। সায়র চায় না কোনো মেয়ে তার বোনের মতো কষ্ট পাক। আর তুমি কি না ভাবলে আমরা তোমাকে নিয়ে ডিল করছি? আর্য নিজের ভুল বুঝতে পেরে দুই হাতে মুখ ঢাকলো। সে কিভাবে এত বড় ভুল করতে পারলো? এই মানুষটাকে কিভাবে সন্দেহ করতে পারলো? তাজিন আর্যর হাত দুটো সরিয়ে দিয়ে বলল, আমি জানতাম না অ্যাশ যে তোমার ভাই। তুমি সেই মেয়ে যাকে আমার ছোট্টকালের ভালোবাসা বলা যায়। কিছুই জানতাম না। আমি তোমাকে বলেছিলাম আমি অ্যাশজের সম্পর্কে তেমন কিছুই জানি না। ওর বোনকে নিয়ে আপসেট থাকে, কিন্তু আমি এটাও জানতাম না ওর বোনের সঙ্গে কি হয়েছিল। আমাকে অ্যাশজে বলেছিল ওর বোন নাকি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাজিন জানলো না তার একটা স্বীকারোক্তি
তার নিজের অজান্তে সায়রের 5 বছরের অনুশোচনা, অনুতপ্ততা, হাহাকার সব ধূলিসাৎ করে মিথ্যে প্রমাণ করে দিল। আর্য ভেবেই নিল তার ভাই তাকে নিয়ে ভাবেই না, তাই তো সবাইকে এমন মিথ্যা বলেছে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে। আর্য জানলো না তার ভাইয়ের 5 বছরের হাহাকারের কথা। কিভাবে জানবে? সায়র তো মিথ্যা বলেছিল, এই জন্যই হয়তো বলে মিথ্যা সবকিছু ধ্বংস করে দেয়। আর্য অতীতকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিল, নিচু করে ভাঙা গলায় বলল, আই এম সরি। আমি আমি আসলে পরিস্থিতির চাপে মাথা ঠিক রাখতে পারিনি। আপনাকে অনেক বড় অপবাদ দিয়ে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তাজিন আর্যকে নিয়ে আবার গাড়িতে উঠল। হৃদ ভিলার সামনে আসতেই দেখলো সবাই তখনও উদ্গ্রীব হয়ে বাগানে দাঁড়িয়ে আছে। কিন্তু তাজিন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আর্যর হাত ধরে সোজা ছাদে নিয়ে গেল। ছাদে পা রাখতে আর্য থমকে দাঁড়ালো। পুরো ছাদটা সাদা নীল টুনি লাইটে সাজানো। আর্য বিস্মিত নয়নে এদিক ওদিক চাইল। সে তাজিনের জন্য গার্ডেনে সারপ্রাইজ প্ল্যান করছিল, আর সেই সময় তাজিন আর্যর জন্য তারই বাসার ছাদে এসব করছিল। আকাশে তখন রূপলি চাঁদটা ঠিক মাথার উপরে। সাংহাই শহরের মৃদু বাতাস আর্য চুলগুলোকে ছুঁয়ে যাচ্ছে। আর্য পিছনে ঘুরতেই তাজিন হাঁটু গেড়ে বসে পড়ল তার পায়ের কাছে। গভীর কণ্ঠে বলল, সবাই হয়তো অনেক ভাবে, অনেক রকম করে তার শখের নারীকে প্রপোজ করে, কিন্তু আমি সেসব পারি না মাই হার্ট। তাজিন আর্যর দিকে হাত বাড়িয়ে দিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আমি শুধু বলতে চাই, তুমি কি আমাকে মাই হৃদের মাম্মা বলার অধিকার দিবে প্লিজ? আমাকে হৃদের মেল ডেড হওয়ার অধিকার দিবে প্লিজ? আমাকে হৃদ আর তোমার সঙ্গে ছোট্ট পরিবার গড়ার অধিকার দিবে প্লিজ? প্রতি রাতে হৃদকে আমার ছেলে হিসেবে বকে নিয়ে ঘুমানোর অধিকার দিবে প্লিজ? সব শেষে আমাকে তোমার শূন্যতা ছুঁয়ে পূর্ণতা হতে দিবে প্লিজ? তাজিন তখনও হাঁটুর উপর ভর দিয়ে বসে আছে। তার প্রসারিত হাত আর সেই গভীর চোখের আকুতি আর্যর মনের সবটুকু ঝড় মুহূর্তে থামিয়ে দিল। তাজিনের শেষ কথাগুলো, আমাকে তোমার শূন্যতা ছুঁয়ে পূর্ণতা হতে দিবে প্লিজ, আর্যর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আর্য ডুকরে কেঁদে উঠল। তবে এই কান্না যন্ত্রণার নয়, এ যেন এক বিশাল প্রাপ্তির আর পরম তৃপ্তির। আর এক মুহূর্ত দেরি না করে তাজিনের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখলো। পরক্ষণে তাজিনকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকালো। আমাকে হারিয়ে আজ আপনি জিতে গেছেন। আমি আর হৃদ আজ থেকে শুধুই আপনার। আমাদের এই শূন্য জীবনকে আপনি যে পূর্ণতা দিয়েছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাজিন আর্যকে নিজের বুকের মধ্যে শক্ত করে চেপে ধরল। তার চোখ থেকেও এক ফোঁটা আনন্দের শিশির কণার ন্যায় অশ্রু গড়িয়ে পড়ল। তাজিন নিচু স্বরে আর্যর কানের কাছে ফিসফিস করে বলল, ঋণ নয় বনলতা, আমি অধিকার চাই, সারা জীবন তোমাদের আগলে রাখার অধিকার। তাজিন পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করলো। তার ভেতরে জল করছে হীরের সূক্ষ্ম আংটি। তাজিন আর্যর অনামিকা আংটিটা পরিয়ে দিয়ে ওর হাতের পিঠে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আর্য মুস্কি হেসে তাজিনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে আমার জীবনে আসা সব থেকে অদ্ভুত পুরুষ। আমি কিন্তু গিফট দিব না। চীনা পুরুষ আর্যকে নিজের বাহুবন্ধনে আরো একটু ঝাপটে ধরে তার প্রিয়তমার চুলে আলতো করে নাক ছোয়ালো। আর্যর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তাজিন, গিফট লাগবে না বনলতা, যে গিফট তুমি আমায় একটু আগে দিলে, তার চেয়ে দামি কোনো গিফট এই দুনিয়াতে নেই। তুমি আর হৃদ, এ দুটো মানুষই আমার জীবনের শ্রেষ্ঠ বার্থডে গিফট। আর্য একটু লজ্জা পেয়ে মুখ তুলল। চাঁদের আলোয় তার ফর্সা মুখটা অপার্থিব সুন্দর লাগছে। সে মিটমিট করে তাকিয়ে বলল, কিন্তু আমি তো আপনাকে অনেক বকেছি, অনেক আজে বাজে কথা বলেছি, সেগুলো ফেরত নেওয়া যায় না? তাজিন হেসে ফেলল। আর্যর গালটা আলতো করে টেনে দিয়ে বলল, ওগুলো তো বোনাস। আমার ওয়াইল্ড রোজ কাটা ছাড়া হবে তা কি হয়? ওই রাগটুকুই তো প্রমাণ করে যে তুমি আমাকে কতটা গুরুত্ব দাও। নিচে তখন গার্ডেন থেকে আতশবাজির শব্দ শোনা যাচ্ছে। জিমিন, তটিনী আর কায় নিশ্চয়ই অধৈর্য হয়ে উৎসব শুরু করে দিয়েছে। তারা জানে না উপরের এই নির্জনতায় দুটি মন আজ আজীবনের জন্য এক হয়ে গেছে। তাজিন আর্যর হাতটা নিজের মুঠোয় নিয়ে আকাশের দিকে তাকালো। তারপর খুব ধীর আর গম্ভীর স্বরে বলল, আজ থেকে তোমার সব পূর্ণতার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, হৃদ বড় হয়ে যখন তার বাবার নাম বলবে, সে সগৌরবে আমার নামটাই বলবে। আর্যর চোখ আবার ভিজে এলো।
সে তাজিনের বুকের বাঁ পাশে মাথা রেখে অস্ফুট স্বরে বলল, জানেন, আমি কোনোদিন ভাবিনি আমার এই ভাঙা কুলে আবার কেউ নতুন করে ঘর বাঁধবে। তাজিন আর্যর কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার ভেতরে এক বিশাল প্রশান্তির ঝড় বইছে। তটিনী শিরের গোড়ায় দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলল, ভালোবাসা তো অনেক হলো, এবার কি নিচের অভুক্ত মানুষগুলোর দিকে একটু নজর দেবেন মিস্টার অ্যান্ড মিসেস কারহান? তটিনীর কথায় আর্য ছিটকে তাজিনের থেকে সরে দাঁড়ালো। লজ্জায় তার কান মাথা গরম হয়ে উঠেছে। তাজিন অবশ্য হেলদোলহীন। সে আর্যর হাতটা আরো শক্ত করে ধরে তটিনীর দিকে তাকিয়ে হাসল। তটিনীর কথা শেষ হতে না হতেই হৃদ তার ছোট্ট ছোট পা ফেলে দৌড় এলো তাজিনের দিকে। হৃদ একদম তাজিনের পায়ের কাছে গিয়ে থমকে দাঁড়ালো। ও ডাগর ডাগর চোখ দুটোই তখন একরাশ বিস্ময় আর আনন্দ। হৃদ এক লাফে তাজিনের হাঁটু জড়িয়ে ধরল। মুখ তোলা আদরে গলায় চিৎকার করে বলল, তাহলে আজ থেকে বাড়ি আমার ড্যাড, আমার বাবা। আর্যর বুকটা ধক করে উঠল। তার চোখ ফেটে আবার জল আসতে চাইল। যে পরিচয়ের জন্য সে গত 5টা বছর লড়াই করেছে, আজ তার ছেলে কত সহজে সে আশ্রয়টা চিনে নিয়েছে। তাজিন এক মুহূর্ত দেরি না করে নিচু হয়ে হৃদকে পাজা কোলা করে কোলে তুলে নিল। হৃদের নাকে নিজের নাক ঘষে দিয়ে গভীর মমতায় বলল, ইয়া, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে বাডি। হৃদ খুশিতে তাজিনের গলা জড়িয়ে ধরে ওর গালে একটা শব্দ করে চুমু খেলো। তারপর আর্যর দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিয়ে বলল, মামা দেখেছ, বাড়ি এখন আমার বাবা। এখন আর কেউ আমাকে মেল ডেট ছাড়া বলবে না, তাই না বাড়ি? ততক্ষণে পুরো পল্টন এসে হাজির হয়েছে ছাদে। তাজিন হৃদকে আরো শক্ত করে বুকে চেপে ধরল। জিমিন এসে তাজিনের কাঁধে হাত রাখলো। সবার চোখে মুখে এক পরম তৃপ্তির হাসি। জিমির মৃদু হেসে বলল, তাহলে মিস্টার কারহান, এখন থেকে হৃদকে সামলানোর দায়িত্ব আপনার। আমি এবার একটু ছুটি পেতেই পারি। হৃদ গম্ভীর মুখে ভাব নিয়ে বলল, সরি পাপা, আমার কোম্পানিতে কোনো ছুটি হয় না। হৃদের কথায় সবাই উচ্চস্বরে হেসে উঠল। তাজিন আর্যকে ইশারায় কাছে ডাকলো। আর্য কাছে আসতে তাজিন এক হাতে হৃদকে আর অন্য হাতে আর্যকে জড়িয়ে ধরল। মাঝরাতের এই নির্জনতায় হৃদ ভিলার ছাদে তৈরি হলো এক পরিপূর্ণ বৃত্ত। তোমার মতো এক বাচ্চার মাকে তাজিন কিভাবে বিয়ে করতে পারে? ইউ বিচ, তুমি আমার তাজিনকে ফাঁসাতে চাইছো নিজের এই বডি দিয়ে, তাই না? আক্রোশে চেঁচিয়ে উঠল সেফার। পুরো অফিস ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে অফিসের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা সেফার আর তার সম্মুখে দাঁড়িয়ে থাকা আর্যর দিকে। সকাল সকাল হাজির হয়েছে সেফার। এডিআর স্টুডিওতে আসার পর থেকে পাগলামি শুরু করেছে। বিকেলে আর্য আর তাজিনের বিয়ে, এটাই মূলত সেফারের পাগলামির আসল কারণ। আর্য শীতল দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে সেফারের দিকে। দরজার পিছনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে তটিনী আর মিরিন। ইরিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায়, মাথা উঁচু করতে পারছে না। বোনটা তার ভীষণ অবাধ্য, আর তাজিন বলতে তো একদম পাগল। সেফার হাত উঁচিয়ে আবার চিৎকার করে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। তাজিনের মতো একজন সাকসেসফুল পুরুষ কেন তোমার মতো এক উচ্ছিষ্টকে গ্রহণ করবে? নির্ঘাত তুমি ওকে কোনোভাবে ব্ল্যাকমেল করছো। আর্য এবার ধীর পায়ে এক পা এগিয়ে এলো। সেফারের গালে হাত বুলিয়ে পরক্ষণেই সপাটে চর বসিয়ে দিল। মুহূর্তে পুরো অফিসের পরিবেশ স্বাভাবিক হয়ে উঠল। তটিনী আর মিরিন বাঁকা হেসে আয়েসি ভঙ্গিতে বসলো চেয়ারে। এতক্ষণ এটার আশায় ছিল যেন ওরা। সেফার ছিটকে একপাশে সরে গেল। তার ফর্সা গালে আর্যর 5 আঙুলের লাল চাপ মুহূর্তে স্পষ্ট হয়ে উঠেছে। গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেফার। অপমান আর ক্রোধে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আর্য সেফারের চোখের দিকে তাকিয়ে শান্ত হিমশীতল কণ্ঠে বলল, তোমাকে আমি শুধু ইরিনের জন্য ছাড় দিচ্ছি, না হলে এমন হাল করতাম তুমি স্বপ্ন ভেবে কেঁপে উঠতে। সেফার কিছু বলতে যাবে, তার আগে ইরিনা দ্রুত এগিয়ে এসে সেফারের হাত ধরে ধমকের সুরে বলল, সেফার, অনেক হয়েছে, আর না। তোর বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। কয়বার বোঝাবো তাজিন তোকে নয় আর্যকে ভালোবাসে। সেফার অশ্রুসিক্ত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল। তারপর রাগে দুঃখে ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, বাহ সিস, নিজের বোনের থেকে আজ এই বাইরের মেয়েটা তোমার জন্য দামি হয়ে গেল। ইরিনা শান্ত গলায় বলল, আর্য বাইরের মেয়ে নয় সেফার, তাজিন ওকে ভালোবাসে। আর কতবার বোঝাবো তোকে,
ভালোবাসা জোর করে হয় না। ইরিনার কথা শুনে সেফার উচ্চস্বরে পাগলের মতো হেসে উঠল। হাত দিয়ে গালের রক্তিম দাগটা একবার ছুঁয়ে দেখে। আর্যর দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তোর এই থাপ্পড় আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু মনে রাখিস, তাজিনের পাশে তোর মতো দাগি আর কলঙ্কিত নারীকে মানায় না। আজ না হোক কাল ও তোকে তোর বাচ্চার দোহাই দিয়েই ছুঁড়ে ফেলবে। সেদিন দেখবো তোর এই তেজ কোথায় থাকে। ইরিনা রাগী স্বরে কিছু বলতে যাবে, তার আগে হনহনিয়ে বেরিয়ে যায় সেফার। ওরা চলে যেতে স্টুডিওর থমথমে পরিবেশটা ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। আর্য এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, এবার তার শরীরটা একটু টলে উঠল। তটিনী আর মিরিন দ্রুত এসে আর্যকে ধরে সোজা কেবিনে নিয়ে গেল। মিরিন এক গ্লাস জল আর্যর হাতে দিয়ে বলল, দিল, তুই জাস্ট ফাটিয়ে দিয়েছিস। ওই ডাইনিটার এই ওষুধটাই দরকার ছিল। কিন্তু তুই কি ঠিক আছিস? আর্য এক চুমুক জল খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেফারের বলা দাগি আর কলঙ্কিত শব্দটা তার বুকের ভেতর কোথাও একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা সৃষ্টি করছে। আর্য জানে সে ভুল করেছে অতীতে, কিন্তু ও তো ইচ্ছে করে করেনি। আজ যে ও এখানে দাঁড়িয়ে থাকবে 5 বছর আগে তো এমন ভাবেইনি। কিন্তু সমাজ আর সেফারের মতো মানুষরা বারবার তাকে ওই এক জায়গাতে আঘাত করে। আর্য নিচু স্বরে বলল, আমি ঠিক আছি। হৃদ কোথায়? তটিনী খেয়াল করলো আর্যর মুখাবয়বের ক্লান্তি, কিন্তু প্রকাশ করলো না। দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক গলায় বলল, জিমিন স্কুলে নিয়ে গেছে, কিছুক্ষণের মাঝেই চলে আসবে। তাজিন এতক্ষণ নিজের কেবিনের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিল। প্রথমে নিজেই সেফারকে কিছু বলবে বলে এগিয়ে আসতে চাইছিল, কিন্তু আর্যর অভিব্যক্তি চোখে পড়তেই থেমে যায়। আর্যকে এমন প্রতিক্রিয়া দিতে দেখে ঠোঁট কামড়ে আবারও নিজের কেবিনে চলে গেল। কেবিনটা তাকে গেম লঞ্চের আগেই দেওয়া হয়েছে। এখন কেটি স্টুডিও আর এডিআর একসাথে কাজ করে সেই সুবাদে। কেবিনের ভেতর এসি চলল, তাজিনের কপালে বিন্দু বিন্দু ঘাম। দ্রুত ড্রয়ার থেকে একটা ছোট ভেলভেট বক্স বের করলো। আজ বিকেলে তাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর সেই শুরুটা তাজিন কোনো বিষাদ দিয়ে হতে দিতে চায় না। মিনিট 10 পর আরজু তটিনী আর মেরিনের সঙ্গে কথা বলছিল। তখনই একজন এমপ্লয়ি এসে জানালো, ম্যাম, স্যার আপনাকে একবার ওনার কেবিনে ডেকেছেন। তটিনী দুষ্টুমি করে আরজুর কাঁধে একটা ধাক্কা দিল। যাও জান পাখি, তোমার হবু বর বোধহয় এখনই বিয়ের অ্যাডভান্স কোনো গিফট দিতে চায়। তটিনীর কথা আরজু মনে মনে লজ্জা পেল, বাহিরে প্রকাশ করলো না। নিজের গাম্ভীর্য বজায় রেখে বেরিয়ে গেল তাজিনের কেবিনের উদ্দেশ্যে। দরজায় নক করতে ভেতর থেকে পুরুষালী কোমল কণ্ঠস্বর ভেসে এলো, কামিন। আর্য ভিতরে প্রবেশ করে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে তাজিনকে খোঁজার চেষ্টা করতেই দেখল তাজিন জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সাংহাইয়ের বড় বড় দালানগুলোর ফাঁক দিয়ে দুপুরের তপ্ত রোদ চীনা পুরুষের ফর্সা তামুকে এসে পড়ছে। এতে যেন মানুষটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। আর্য কাছে গিয়ে দাঁড়াতেই তাজিন পেছনে ফিরল। তাজিন প্রিয়তমার ক্লান্ত নয়নের গহীনে ডুব দেওয়া অর্থহীন চেষ্টা করলো। আলতো করে আর্যর গালে হাত রেখে শান্ত গলায় বলল, সেফারের কথায় খারাপ লেগেছে? আর্য চোখ নামিয়ে নিজের গাম্ভীর্য বজায় রাখতে মিথ্যের আশ্রয় নিয়ে বলল, না, আমি ঠিক আছি। তাজিন হাসল। মেয়েটা মিথ্যেও এত কনফিডেন্সের সঙ্গে বলে যে ধরাই কঠিন। আর্য চিবুকটা উঁচিয়ে ধরে বলল, মিথ্যা বলো না মাই হার্ট। শোনো, কলঙ্কিত সেই হয় যার মন নোংরা। তুমি তো কাঁটাযুক্ত গোলাপের ন্যায় পবিত্র। আর হৃদ, ও তো আমার জয় করা শ্রেষ্ঠ ট্রফি। ওর অস্তিত্বের জন্য যদি কেউ তোমাকে কলঙ্কিত বলে, তবে সেই কলঙ্ক নিজের বুকে আগলে রাখতে প্রশান্তি হবে আমার ভীষণ। আর্য চোখের কোণে জল জমে উঠল। তাজিন পকেট থেকে সেই বক্সটা বের করলো। ভিতরে একটা জল করতে থাকা প্লাটিনামের প্যান্ডেন্ট। আর্য গলায় পরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমাকে দেখার প্রথম দিনই কিনেছিলাম এটা। আর্য ভ্রু কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, আপনি তখন কিভাবে জানলেন যে আমি আপনাকে ভালোবাসবো? তাজিন আর্যর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, মন বলছিল তাই। আর্য তাজিনের বুকে মাথা রাখলো। সবটুকু ভয় আর হাহাকার যেন এই এক মুহূর্তেই উবে গেল। হঠাৎ ভেসে আসা আওয়াজে দুজনেই ছিটকে গেল। হৃদ ভিতরে ঢুকছে, তাও কাঁদতে কাঁদতে। বাড়ি। হৃদের কান্না ভেজা কণ্ঠস্বর শুনে তাজিন আর আর্য দুজনেই হকচকিয়ে যায়। আর্য তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে হৃদের দিকে এগিয়ে গেল।
জিমিন ও হৃদের পেছনে পেছনে কেবিনে ঢুকলো। ওর চোখে মুখেও এক অদ্ভুত দুশ্চিন্তার ছাপ, কিন্তু হৃদ আর্যকে উপেক্ষা করে তাজিনের পা জড়িয়ে ধরল। হৃদকে কোলে তুলে নিয়ে পরম মমতায় হৃদের কপাল থেকে ঘাম মুছে দিয়ে জিজ্ঞেস করলো তাজিন, হোয়াট হ্যাপেন্ড চ্যাম্প? কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? তাজিনের কণ্ঠে রাজ্যের উদ্বেগ। হৃদ ফুফিয়ে ফুফিয়ে তাজিনের শার্টের কলার চেপে ধরে বলল, আই ওয়ান্ট এ বিগ এনিমে জুন। আর্য দীর্ঘশ্বাস ফেলল, সাথে বিরক্ত হলো ভীষণ। জিমিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই জিমিন কান ধরে বোঝালো, এখানে তার কোনো দোষ নেই। ছেলেটা তার মতোই জেদি, কিন্তু বায়না সব উদ্ভট উদ্ভট। প্রায় 1 বছর ধরে বায়না করে মাঝে। এনিমে জোন বলতে এমন একটা ফিকশনাল জায়গা যেখানে নিজের পছন্দের এনিমের চরিত্রের জীবনযাপন করা যায়। এখানে সবকিছু এনিমে ওয়ার্ল্ডের মতো সাজানো থাকবে। ভিলেন, মনস্টার এসব এআই এর মাধ্যমে হবে, আর সুপার ন্যাচারাল পাওয়ার সব অ্যাডভান্স সায়েন্সের মাধ্যমে। কিন্তু এরিয়া পুরো সে এনিমের মতোই হবে। তাজেন কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কেমন জোন হবে বাডি? হৃদ উৎসুক চিত্তে বলতে শুরু করলো, এনিমে জোন বলতে এনিমে থিমড রিয়াল ওয়ার্ল্ড, যেখানে মানুষ টাকা দিয়ে ঢুকে কয়েকদিন এনিমের মতো জীবন কাটাতে পারবে। পার্কের মতো অনেকটা। এটা ভার্চুয়াল জগৎ হবে না, এটা বাস্তব ফিজিক্যাল জায়গা হবে, কয়েক লাখ বর্গ কিলোমিটার জুড়ে। এতে প্রায় 1 লাখ থেকে 3 লাখ বর্গ কিলোমিটার প্রয়োজন হতে পারে। বাস্তব ভবন, বাস্তব শহর, বাস্তব বন, লাইটিং, বিল্ডিং ডিজাইনে এনিমেল লুক সব বাস্তবই হবে। মানুষ টাকা দিয়ে ঢুকবে, যেমন নারুটো ওয়ার্ল্ড, ওয়ান পিচ আইসল্যান্ড, ডেমন স্লেয়ার ভিলেজ, অ্যাটাক অন টিটান ওয়াল সিটি, ভার্ডাট অনলাইন ট্রেনিং গ্রাউন্ডস, জোজোটসু কেইসিন সোর্সারি স্কুল, এমএইচএ হিরো একাডেমি, সবাই বাস্তবে বানানো। গেমের মতো রুল থাকবে। মানুষ এনিমে ক্যারেক্টারের মতো বাঁচতে তার পছন্দের চরিত্রের কস্টিউম পাবে, রোল প্লে পাবে, অস্ত্র নন লেথাল পাবে, এআই মাস্টার কোয়েস্ট দেবে, স্কিল পয়েন্ট, ইএক্সপি লেভেল সিস্টেম থাকবে। ভিজুয়াল ম্যাজিক তৈরির জন্য হলোগ্রাম, এয়ার গ্লাস, আগুন বরফ শক্তি ব্লাস্ট দেখানো ড্রোন, প্লাস লেজার শো সহ প্রজেকশন ম্যাপিং থাকবে। আর এসব করতে প্রায় 35,000 কোটি টাকা খরচ হবে। আর্যবাদে উপস্থিত তাজিন আর জিমিন হা করে চেয়ে রইল। এই পুরো পরিকল্পনাটা একটা 5 বছরের বাচ্চা ছেলের এটা বিশ্বাস করতে পারছে না তারা। এমনকি টাকার হিসেবও হৃদই করেছে। জিমিন কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। কেটি, তুই কি বুঝতে পারছিস এই বাচ্চা কি বলছে? এটা কোনো পার্ক না, এটা আস্ত একটা প্যারালাল ওয়ার্ল্ড। 35,000 কোটি টাকা মানে আমাদের কয়েক বছরের প্রফিটের সমান। আর এর আর্কিটেকচার, ড্রোন, লেজার শো থেকে শুরু করে অ্যান্টি গ্রাভিটিং লাইটিং সবই অসম্ভব পর্যায়ে চ্যালেঞ্জিং। ওর চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। হৃদের ছোট্ট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ধীরস্থির গলায় বলল, তুমি এটা চাও, তাহলে আমি তোমাকে এটাই দিব। হৃদ চোখের জল মুছে জেদের সাথে মাথা নাড়িয়ে বলল, প্রমিস? প্রমিস। আর্য বিরক্ত হলো। এই লোকের মাথা নষ্ট হয়ে গেছে। না হলে হয়তো ভিক্ষে করার ভীষণ শখ হয়েছে, না হলে এমন ওয়াদা কে করবে যা পূর্ণই করতে পারবে না। তাজেন হৃদকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার চোখে দৃষ্টিতে তখন এক অদ্ভুত সংকল্প। জিমিনের শঙ্কা আর আর্যর বিরক্তিকে উপেক্ষা করে স্থির কণ্ঠে বলতে শুরু করলো, পিঙ্কি প্রমিস, 35,000 কোটি টাকা অনেক বড় অঙ্ক ঠিকই, কিন্তু আমি চেষ্টা করব। আর্য বিরক্ত হয়ে বলল, ওর সঙ্গে আপনারও মাথাটা গেছে নাকি? ও আমার উত্তরাধিকারী। ওর স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব আমার, তোমাকে ভাবা লাগবে না বনলতা। আর্য বিরক্তিকর চরমে পৌঁছে গেল যেন। হৃদকে তাজিনের কোল থেকে টেনে নিজের কাছে নিয়ে এসে তাজিনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আপনার কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? একটা 5 বছরের বাচ্চার অবাস্তব আবদারে আপনি 35,000 কোটি টাকার প্রমিস করছেন? আপনি কি জানেন এই অঙ্কের টাকা দিয়ে একটা দেশের বাজেট হয়ে যায়? আপনি শুধু শুধু ওকে আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছেন, যা কোনোদিন পূর্ণ হবে না। শেষে ও যখন জানবে এটা সম্ভব নয়, তখন ওর মনটা ভাঙবে। সেটা কি বুঝতে পারছেন?
তাজিন সোজা হয়ে দাঁড়ালো। আরজুর হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মাই হার্ট। তুমি এটাকে অবাস্তব বলছো কারণ তুমি শুধু টাকার অঙ্কটা দেখছো, কিন্তু আমি হৃদের চোখের স্বপ্ন আর ওর ব্রেন পাওয়ার দেখছি। যে ছেলেটা এই বয়সে টেকনোলজির এত জটিল সমীকরণ মাথায় নিয়ে ঘুরে, সে সাধারণ কেউ নয়। আমি কারহান তাজিন, কোনোদিন এমন প্রমিস করি না যা আমি রাখতে পারবো না। 35,000 কোটি টাকা আমার কাছে অনেক বড় কিছু হতে পারে, কিন্তু আমার ছেলের একটা স্বপ্নের চেয়ে বড় নয়। আর্য বিরক্ত হয়ে বেরিয়ে গেল। এই পাগলদের সঙ্গে বকে তার কোনো লাভ নেই। পাগলের কাজই পাগলামি করা। হৃদ খুশিতে তালি বাজিয়ে উঠল। আর্য কেবিন থেকে বেরিয়ে যেতেই তাজিন হৃদের দিকে পূর্ণ দৃষ্টি দিল। হৃদ যেন তার মনের সব জমানো কথা বলার জন্য একজন আদর্শ শ্রোতা খুঁজে পেয়েছে। সে একের পর এক তার স্কুলের আশারি গল্প শুনিয়ে যাচ্ছে, আর তাজিন হৃদের প্রতিটি কথা বাধ্য ছেলের মতো মন দিয়ে শুনছে। মাঝে মধ্যে মুস্কি হাসছে আর হৃদের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছে। তাদের এই খুনসুটি আর গল্পের মাঝে হঠাৎ তাজিনের ফোনটা ভাইব্রেট করে উঠল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে থাকা নামটার দিকে তাকাতে তাজিনের দুই ভ্রু কুঁচকে গেল। চোখের শান্ত ভাবটা মুহূর্তে উদা হয়ে সেখানে এক কঠোর কাঠিন্য জেঁকে বসল। তাজিন ফোনটা সাইলেন্ট করে হৃদকে পরম মমতায় সোফার একপাশে বসিয়ে শান্ত গলায় বলল, বাডি, আমার একটু কাজ আছে। তুমি এখন মাম্মার কাছে যাও, আমি কথা দিচ্ছি বিকেল হওয়ার আগে ফিরে আসবো। তারপর আমরা একসাথে সেই স্পেশাল জায়গায় যাব, ঠিক আছে? হৃদ লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ল। তাজিন ওর কপালে দ্রুত একটা চুমু খেয়ে কেবিন থেকে বেরিয়ে কাউকে ফোন দিল। একবার রিং হতে না হতে ওপাশের ব্যক্তি রিসিভ করে বলল, বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আয়। তাজিন এরিয়ার স্টুডিও থেকে বের হতেই দেখতে পেল রাস্তায় তার ব্ল্যাক ফেরারি দাঁড়িয়ে। ভিতরে ড্রাইভিং সিটে বসে আছে অ্যালেক্স আর পিছনে কাই। তাজিন বিনা বাক্যে গাড়িতে বসতেই অ্যালেক্স গাড়ি স্টার্ট দিল। চলন্ত গাড়ি জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো চীনা পুরুষ। উদাসীন দৃষ্টিতে চেয়ে রইল। তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে উঠেছে। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা এসে থামলো শহরের এক কোণে অবস্থিত বিশাল এক প্রাসাদের সামনে। শিন প্যালেস। প্রাসাদের কারুকার্যময় গেট আর তার আভিজাত্য একসময় তাজিনের পরিচিত ছিল, কিন্তু আজ এই দেয়ালগুলো তাকে একরাশ তিক্ততা মনে করিয়ে দিচ্ছে। এটা তাজিনের দাদু জু শিন সাইমনের বানানো বাড়ি ছিল, যা তার ফুফি জু শিন মিন তার বাবার মানসিক দুরবস্থার সময় জালিয়াতি করে তার বাবার এই শেষ অধিকারটুকু হাতিয়ে নিয়েছিলেন, তাও আবার মুসলিম হওয়ার জন্য শাস্তি রূপে। আজ তিনি তাজিনকে ডেকে পাঠিয়েছেন। তাজিন গাড়ি থেকে নামতে কাই আর অ্যালেক্সও তার দুপাশে এসে দাঁড়ালো। প্রাসাদের মূল দরজায় পা রাখতেই তাজিনের মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন তাকে আর তার বাবা জু শিন ইয়ানকে সাইমনের মরার সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ড্রয়িং রুমে পা রাখতেই একজন চীনা বয়স্ক মহিলা ছুটে এলেন তাজিনের নিকট। কাপা গলায় বললেন, এসেছিস তাজিন? আমি জানতাম তুই আসবি। তাজিন তার শীতল দৃষ্টি স্থির রাখলো ফুফির ওপর। পকেটে হাত রেখে তীক্ষ্ণ গলায় বলল, তাড়াতাড়ি শেষ করুন, আমার হাতে সময় খুব কম, বিকেলে আমার বিয়ে। তা মিস শিন, হঠাৎ এই অধম ভাতিজার কথা মনে পড়লো কেন? কোনো নতুন জালিয়াতির প্ল্যান আছে? মিন মাথা নিচু করে নিলেন, তার দুই হাত কাঁপছে। তিনি একটি ফাইল তাজিনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি তোর আমানত তোকে ফেরত দিতে চাইছি তাজিন। এই বাড়ি, এই সম্পত্তি সব তোর বাবার ছিল। আমি লোভে পড়ে যা করেছি তার জন্য আজ আমি লজ্জিত। আমি আর পাপের বোঝা বাড়াতে চাই না। এই নে তোর আমানত, আজ থেকে শিন এম্পায়ার তোর। তাজিন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। যে বাড়ির জন্য তাকে একদিন রাস্তায় নামতে হয়েছিল, যে সম্পত্তির জন্য তাকে ছোট্টতেই গেমিং ওয়ার্ল্ডে পা রাখতে হয়েছিল, তা আজ বিনা শর্তে তার সামনে। সে ফাইলটার উপর হাত রাখল। প্রথম পৃষ্ঠা উল্টাতে মাথা একটা পরিকল্পনা খেলে গেল। শিন এম্পায়ার পুরো পৃথিবীর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কোম্পানিগুলোর মাঝে 10 নম্বরে আসে। এর পুরো নেট ওর্থ প্রায় 50,000 কোটি টাকা। এর মানে সেই কোম্পানি দিয়ে হৃদের ইচ্ছে পূর্ণ করতে পারবে। ফাইলটা হাতে নিতেই তাজিনের মাথায় মুহূর্তে হৃদের সে এনিমে জোনের নীল নকশাটা ভেসে উঠল। জিমিন যা অঙ্কটা তো অসম্ভব বলেছিল, এই ফাইলটা যেন সে অসম্ভবের দরজায় সপাটে এক লাথি মারল। শিন মিন অপরাধ বোধে নুয়ে পড়া স্বরে আবারও বললেন,
আমি জানি তোর বাবার ওপর যা অন্যায় করেছি তার ক্ষমা হয় না। এই 50,000 কোটি টাকার শিন এম্পায়ার হয়তো তোর সেই ক্ষত মুছতে পারবে না, কিন্তু এটুকু নিয়ে অন্তত আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। আমি চাই না তুই কোনো ঘৃণা নিয়ে ফিরিস। তাজিন ফুফির দিকে তাকালো না, তার দৃষ্টি তখন ফাইলের পাতায় থাকা সিলমোহরের দিকে। সে শীতল স্বরে বলল, ঘৃণা করার মতো সময় বা রুচি আমার নেই মিস শিন। আপনি সম্পত্তি ফেরত দিচ্ছেন কারণ আপনি জানেন আমি না নিলেও এটা কেড়ে নেওয়ার ক্ষমতা এখন আমার আছে। তবে আজ দিনটা আমার কাছে স্পেশাল, তাই তর্কে যাব না। বলে ফাইলটা নিয়ে হন করে বেরিয়ে যায় তাজিম। পিছন পিছন কাই আর অ্যালেক্সের দৌড় লাগায়। সে ছিল আমারই, সে হলো ফেরারি, হারালো বহু দূরে। চিতারি মতো যে বকেরই ক্ষত যে কেবলই জ্বলে পুড়ে। সে ছিল আমারই, সে হলো ফেরারি, হারালো বহু দূরে। বারান্দায় সিগারেট আর মদের স্তূপের মাঝে বসে গিটার হাতে বিষণ্ণ কণ্ঠে সুর তুলেছে নেজির। বাইরের দুনিয়ায় কি হচ্ছে তার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। নিচে হলরুমে যে এত জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছে সেদিকেও খেয়াল নেই ওর। আগে বহুবার এই বারান্দায় বসে গিটারে সুর তুলেছে আর্যকে ঘুম পাড়াতে, যদিও সেগুলো অভিনয় ছিল, কিন্তু এখন মনে হয় ওগুলো করতে ওর খুশি লাগতো। ওগুলো কোনো নাটক ছিল না। নিজের অনুভূতি বুঝতে অক্ষম ছিল। অহংকার আর প্রতিশোধের নেশায় ভালোবাসা খুইয়ে ফেলল। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর নিজেরকে করেছে নিঃস্ব। সে চেয়েছিল আর্যকে ভেঙে চুরমার করতে, অথচ আজ নিজেই নিজের ভেতরে ভেঙে খান খান হয়ে গেছে। নিজের এক ঢোক কড়া মদ গিলে নিয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। তুমি এখানে বসে আছো, নিচে কি হচ্ছে খেয়াল আছে তোমার? হঠাৎ ভেসে আসা মেয়েলি কণ্ঠে মাথা তুলল। সম্মুখে আরিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল নেজির। আরিবা দাঁতে দাঁত চেপে আবার বলল, সায়র নীলিমাকে তালাক দিয়েছে, সেটার কাগজ ছোট মা পেয়ে গেছে। পুরো বাড়িতে তুলকালাম চলছে, আর তুই এখানে দেবদাস সেজে বসে আছিস। নেজির অবাক হলো বটে, কিন্তু পেছনে ফিরে চাইল না আর। আজকালকার সায়রের ব্যবহার দেখে সায়র আর নীলিমার বিয়েটা যে টিকবে না তা সে জানতো, কিন্তু সায়রের মতো দায়িত্বশীল একটা ছেলে এভাবে হুট করে তালাক দিয়ে দেবে, এটা কিছুটা অভাবনীয়। আরিব এবার মুখ বেঁকে ঝামটে উঠে বলল, কিসের উদাসীনতা দেখাচ্ছিস আমাকে? তোর লাভের কথাই বললাম। একবার ভেবে দেখেছিস 5 বছরে সায়র এত বদলে গেছে কেন? যে সায়র পরিবার, বন্ধু আর ভালোবাসা বলতে পাগল ছিল, সে কেন এত কেয়ারলেস হলো? একবারও তোদের সন্দেহ হয় না যে সায়র সব জেনে গেছে? নেজির ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার রক্তবর্ণ চোখ দুটো আরিবার উপর স্থির করে শান্ত হিমশীতল গলায় বলল, সায়র জানলে এতদিন আমাকে জ্যান্ত পুঁতে ফেলতো আরিবা, ও কিছু জানে না। আরিবা বিরক্ত মাখা কান্তিতে বিদ্রুপ ঝরে পড়ল। তাচ্ছিল্যের সুরে বলল, মনে হয় না ও কিছুর অপেক্ষা করছে। আমার তো মনে হয় তোদের পতন আসতে দেরি নেই। আমার এসবে হাত নেই। আমি টাকার লোভে তোকে বিয়ে করেছিলাম, তাই খবরদার আমাকে টানবি না। নিজের নেশাটা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। আরিবার কথাগুলো তার মস্তিষ্কের কোণে কোণে হাতুড়ির মতো আঘাত করছে। সায়র কি সত্যিই কিছু জেনে গেছে? 5 বছর ধরে কি তাহলে সায়র অজানা হওয়ার নাটক করছিল? নিজের হাতের কাচের গ্লাসটা সজোরে মেঝেতে আছাড় মারল। ঝনঝন শব্দে কাচের টুকরোগুলো বারান্দায় ছড়িয়ে পড়ল। আরিবার টুটি চেপে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে হিসিস করে বলল, টাকা? সবকিছুর মূলে তোর কাছে ওই টাকা? তুই নিজেও তো এই খেলায় সামিল ছিলি আরিবা। ভুলে গেছিস আর্যকে কিভাবে অপমান করেছিলিস? ওসব তো আমি তোকে বলেছিলাম না। আজ সাধ্য সাজার চেষ্টা করিস না। যদি আমি ডুবি তবে তোকে সাথে নিয়েই ডুববো। আর যদি সায়র আসলেই ওর অপেক্ষা করে তাহলে আমার জন্যই ভালো। আমি আমার ভালোবাসার বাচ্চা পেয়ে যাব, আর তুই তোর মুক্তি। বলেই ধাক্কা মেরে সরিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। সিঁড়ির কাছে আসতেই কানে আসলো রেহেনা জুনাইদের গর্জন। বোনের মতো তুই এই পরিবারটাকে ধ্বংস করতে চাইছিস। এই বাড়িতে আজ পর্যন্ত ডিভোর্স শব্দ ব্যবহার হয়নি, আর তুই? সায়র মায়ের সামনে আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে, যেন কোনো কথাই তার উপর প্রভাব ফেলতে পারছে না। রেহানা বেগম ছেলের উদাসীনতা সহ্য করতে পারলেন না, আক্রোশে চেঁচিয়ে উঠলেন, কোন সাহসে তুই নীলিমাকে তালাক দিয়েছিস? সমাজে মুখ দেখাবো কি করে আমরা?
আর্য যে কলঙ্ক দিয়ে গেছে সেটা মুছতে না মুছতেই তুই নতুন নাটক শুরু করলি। ফারা এতক্ষণ নিজের রুমে বইয়ের পাতায় ডুবেছিল, কিন্তু বাড়িতে এত চেঁচামেচির কারণে মনোযোগ দিতে পারল না পড়ায়। তাই এক প্রকার বাধ্য হয়ে নিচে নেমে এলো। কিন্তু নিচে এসে এমন খবর শুনবে তা তার কল্পনাতীত ছিল। তার মানে সায়র ভাই সেদিন সত্যিই বলেছিল। কিন্তু সত্য হলেই কি সায়র তো আর তাকে আপন করবে না ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফারার। নেজির বড় বড় কদম ফেলে নিচে নামতি রেহানা জাওয়াত কান্না জুড়ে দিলেন। দেখ নেজির, তোর বন্ধুর মাথা নষ্ট হয়ে গেছে। নীলিমা এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সে ভয়ে কিছু বলতেও পারছে না। যদি সায়র সবাইকে ভিডিওটা দেখিয়ে দেয় তাহলে ওর এই বাড়িতেও ঠাঁই জুটবে না। যে শাশুড়ি তার জন্য লড়ছে সেই জুতার বাড়ি দিবে মুখে। সায়র ধীরস্থিরভাবে সোফা থেকে উঠে দাঁড়ালো। পকেটে হাত গুজে মায়ের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, মা, সমাজ আর আভিজাত্যের দোহাই দিয়ে 5 বছর আগে নিজের বোনকে কলঙ্কিত করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখনো বলছো আমি সমাজ মানি না? হাস্যকর না কথাটা? রেহানা বেগম আর্তনাদ করে উঠলেন, সায়র, তুই কি আর্যর হয়ে ওকালতি করছিস? ও যা করেছিল তা কি ভুলে গেছিস? সায়র কোনো উত্তর না দিয়ে প্রস্থানের জন্য উদ্যত হতে নেজির পেছন থেকে এসে সায়রের কাঁধে হাত রাখলো। নেজিরের চোখে মুখে তখন একাধারে আতঙ্ক আর বিস্ময়। কাপা গলায় বলল, সায়র, কি হয়েছে তোর? তুই তো। সায়র এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে কোনো সতর্ক বার্তা ছাড়াই নেজিরের নাক বরাবর সপাটে এক ঘুষি বসিয়ে দিল। মুহূর্তেই নেজির ছিটকে গিয়ে সোফার উপর পড়ল। নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তার সাদা শার্টে। রেহানা, জুনায়েদ আর মরিয়ম জাওয়াত চিৎকার করে উঠলেন। সায়র রক্তিম চোখে নেজিরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত দেওয়ার সাহস আর কোনোদিন দেখাবি না নেজির, বলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মরিয়ম জাওয়াত ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি রাগে গড়গড় করতে করতে রেহানা বেগমের উদ্দেশ্যে বললেন, দেখ ছোট, কি ছেলে মেয়ে বড় করেছিস তুই? একজন রাস্তায় নষ্টামি করে বিয়ের আগে বাচ্চা পেটে নেয়, আর আরেকজন বড়দের কথার মান রাখে না, বন্ধুর গায়ে হাত তোলে। এই তোর শিক্ষা? যে আর্য সম্পর্কে কটু কথা শুনতে এত আয়োজন, সে আর্য সম্পর্কে আজ নিজের মায়ের মুখে এমন কটু বাক্য নেজিরের কানে বিষের মতো বিঁধল। বুকটা হাহাকার করে উঠল নেজিরের। সে জানে আর্য নির্দোষ ছিল। সে জানে আর্যর পেটে তারই অংশ ছিল, সেই অংশে তারই রক্ত বইছিল। কিন্তু আজ এসব বলার মতো কোনো মুখ তার নেই। নেজির বিরক্তি আর যন্ত্রণায় মাকে সরিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, এসব বাদ দাও তো মা, সবসময় একই কাসুন্দি ঘাটতে ভালো লাগে না। সায়র যা করেছে বেশ করেছে। মরিয়ম বেগম অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। রেহানা বেগম তখনও পাথরের মতো দাঁড়িয়ে। ফারা সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। এই ঝড়ের শেষ কোথায় কেউ জানে না। আজ যদি আর্য আপু থাকতো তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। বিকেল 5:12। সাংহাইয়ের আকাশটা আজ যেন আবির মাখানো ক্যানভাস, যেখানে হলদেটে রোদের আভা ধীরে ধীরে ফিকে হয়ে রক্তিম বর্ণ ধারণ করছে। শহরের ব্যস্ততা ছাড়িয়ে কিছুটা দূরে অবস্থিত হৃদ ভিলা। এই বিশালাকার ভিলাটির নাম আর্য তার সন্তানের নামে রেখেছিল। এই বাড়ির সাথে হাজারো স্মৃতি জড়িয়ে আছে তার এই নতুন জীবনের। আবার এই বাড়ি থেকে সে নতুন যাত্রা শুরু করবে। আজ আর্য আর তাজিনের রেজিস্ট্রি ও গ্র্যান্ড ওয়েডিং ভেন্যু হিসেবে সাজানো হয়েছে পুরো হৃদ ভিলা। পুরো ভিলার প্রবেশ পথ থেকে মূল হলরুম পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়েছে কয়েকশো ফুট লম্বা রাজকীয় লাল গালিচা। চীনা সংস্কৃতিতে লাল হলো সৌভাগ্যের প্রতীক, আর সে আভিজাত্যে ফুটে উঠছে প্রতিটি কোণে। মূল ফটকটি বিশালাকার দুটি লাল স্তম্ভ দিয়ে তৈরি, যাতে সোনালী রঙের ড্রাগন আর ফিনিক্সের কারুকার্য খচিত। হলরুমের সিলিং জুড়ে ঝুলছে শত শত হাতে আঁকা সিল্কের লাল লণ্ঠন। সেই লণ্ঠনগুলোর মৃদু উষ্ণ আলোয় ভেন্যুর পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। ড্রেসিং টেবিলের সামনে আর্য পাথরের মতো বসে আছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। তার পরনে আজ ট্রেডিশনাল চাইনিজ ওয়েটিং লেহেঙ্গা, টকটকে লাল রঙের ওপর সোনালী রেশমি সুতোর ঘন কাজ, যাতে ফুটে উঠেছে ড্রাগন আর ফিনিক্সের মিলন গাথা। মাথায় ভারী সোনার মুকুট, যা প্রাচীন চীনা রাজকীয় আভিজাত্যের প্রতীক। পাশে একই ধরনের পোশাকে বসে আছে তটিনী। আর্য তটিনীর হাস্যোজ্জ্বল মুখশ্রীতে চেয়ে মুচকি হাসল। আজ ভীষণ করে মনে পড়ছে আগের দিনগুলোর কথা,
যখন তটিনী হাসতে হাসতে মজা করে বলতো, আমি তোর দেবরকে বিয়ে করব। এমন ছেলে ধরতে পারলি না যার ভাই আছে। একই মণ্ডপে বিয়ে করে একই বাড়িতে থাকবো আমরা, তাহলে মজা হবে। আমার তো এটার অনেক শখ দিল। আর্য আপন মনেই বলল, আমাদের অজান্তেই তোর শখ পূরণ হয়ে গেছে তটি। ইরিনা আর মিরিন তদারকি করছে সবকিছু। 4-5 জন দক্ষ মেকআপ আর্টিস্ট আর্য আর তটিনীকে শেষ মুহূর্তের মেকওভার দিতে ব্যস্ত। তটিনী আর চোখে আর্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দিল, তোকে যা লাগছে না, মনে হচ্ছে সরাসরি কোনো ফরবিডেন সিটি থেকে রাজকন্যা নেমে এসেছে। তাজিন তোকে দেখলে আজ নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আর্য ম্লান হাসলো। মেকআপ আর্টিস্ট তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক বুলিয়ে দিচ্ছে। ইরিনা পাশ থেকে আর্যর ওড়নাটা ঠিক করে দিতে দিতে বলল, তাজিনের পছন্দ মানতেই হয়। ও নিজে সব পছন্দ করেছে দিলের জন্য। কি পারফেক্ট লাগছে। মেকআপ আর্টিস্টরা তাদের কাজ শেষ করে সরে দাঁড়ালো। পুরো ঘরটা যেন ঝলমল করে উঠল দুই বান্ধবীর সৌন্দর্যের ছটায়। ঠিক তখনই জিমিন দরজায় নক করে ভেতরে উকি দিল। আর্যকে দেখে তার মুখটা হা হয়ে যাওয়ার জোগাড়। ধীর পায়ে ভিতরে প্রবেশ করে বলল, দিল, তোকে তো জাস্ট ওয়াও লাগছে। নিচে গেস্টরা সব ওয়েট করছে। তাজিন তো তোকে দেখার জন্য পাগল হয়ে উঠেছে। হৃদকেও কাই রেডি করে নিচে নিয়ে গেছে। চল নিচে যাই। তটিনী এগিয়ে এসে মুখ বাঁকিয়ে বলল, খালি দিলকে কমপ্লিমেন্ট দিচ্ছিস, আমার কমপ্লিমেন্ট কই? জিমিন ঘাড় ঘুরিয়ে তটিনীর আপাদ মস্তক পর্যবেক্ষণ করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তারপর চোখ উল্টে গাছাড়া ভাবে বলল, পেতনির মতো লাগছে, একদম শাকচুনির মতো। আমি বুঝছি না, তোর বিয়ে তো হয়েছি, আবার হুদাই খরচ করার মানে কি? তটিনী তেতে উঠল। তেড়ে আসতে চাইলো জিমিনের দিকে, কিন্তু থমকে দাঁড়ালো। জিমিনের চোখে জল দেখে তাদের বন্ধুত্বটা এমনি, যতই উপর ওপর মারামারি ঝগড়া করুক, ভিতরে একে অপরকে ভীষণ ভালোবাসে। তটিনী মুস্কি এসে ভাব নিয়ে বলল, কিরে শালা, কাঁদছিস কেন? বলে আর্য আর তটিনী দুজনে একযোগে এগিয়ে গিয়ে জিমিনকে মাঝখানে রেখে জড়িয়ে ধরল। ঠিক যেভাবে পুরনো দিনের বন্ধুত্বের স্মৃতিগুলো আজও তাদের এক সুতোয় বেঁধে রেখেছে। জিমিন নিজেকে সামলানোর চেষ্টা করলো। দুই বান্ধবীর এই অকৃত্রিম ভালোবাসার স্পর্শে তার চোখের কোণ দিয়ে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই সেই ভালোবাসা, এই সেই বন্ধুত্বের টান, যা গত 5টি বছর তাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে আগলে রেখেছে। মিরিন কয়েক হাত দূরে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছে বন্ধুদের দিকে। এই 3জন তার দুনিয়া। এই বিশাল পৃথিবীতে এই 3জন ছাড়া আপন বলতে কেউ নেই তার। হাজারো মানুষের ভিড় এই 3জন ছাড়া একা সে। মিরিনের বয়স যখন 7, তখন তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। ফলে মিরিনের ঠাঁই হয় অরফানেজে, এতিম বাচ্চাদের কাতারে। তার জীবন সেভাবেই চলছিল, যেভাবে বাকি আর 5টা এতিম বাচ্চার যায়। কিন্তু 5 বছর আগে তা বদলে যায়, যেদিন জিমিন, তটিনী আর আর্য ওখানে পা রাখে। প্রতিদিনের যাতায়াতে ওদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তখন থেকে শুরু হয় এই পথ চলার। আর্য মিরিনের অশ্রুসিক্ত নয়নে তাকে ভ্রু নাচিয়ে বলল, তোকে কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? আর্য ঠাট্টা মাখা কথা শুনে মিরিন চোখের জল মুছে সশব্দে হেসে ফেলল। সে এক দৌড়ে এগিয়ে এসে বাকি 3জনকে জড়িয়ে ধরল। ইরিনা অপলক চেয়ে রইল মন্ত্রমুগ্ধের ন্যায়। বন্ধুত্ব আসলেই সুন্দর একটা জিনিস, এটা তার জীবনও আছে। বন্ধুত্ব যে কোনো মানুষকে যে কোনো পরিস্থিতিতে বদলে দিতে পারে, যদি তা হয় সত্যিকারের বন্ধুত্ব। মিরিন জিমিনের পিঠে আলতো চাপ দিয়ে শান্ত স্বরে বলল, কাঁদিস না পাগল, ওরা কি দূরে যাবে নাকি? এই তো লাফ পারলেই ওদের ঘরে ঢুকে পড়বো আমরা। আর্য ভাবুক ভঙ্গিমায় বলল, তুই এভাবে কাঁদলে তো আমি বিয়ে করতেই পারবো না। জিমিন নাক টেনে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলল, ধুর, মেকআপ নষ্ট করে দিস না তোদের। আমি কাঁদছি না, আসলে তোদের এই ডাইনি সাজ দেখে আমার চোখ জ্বালা করছে। চল এবার নিচে, গেস্টরা আমাদের বিয়ের কনে দেখার জন্য ছটফট করছে। তটিনী আর মিরিন একে অপরের দিকে তাকিয়ে হেসে খুন। আর্য নিজের হাসি চেপে রাখতে পারল না, যদিও তার গাম্ভীর্য তাকে হাসতে দিল না। এরাই তো গত 5 বছরে আর্যকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তিল তিল করে গড়ে তোলা এই হৃদ ভিলা আজ শুধু ইটের দেয়াল নয়, আর্যর অস্তিত্বের অংশ। ইরিনা এগিয়ে আর্যর কাঁধে হাত রেখে বলল, তাজিন কিন্তু তার হাটকে দেখার তৃষ্ণায় হাত হাতে নিয়ে বসে আছে। আর্য চোখ নামিয়ে নিল।
বুকের ভেতরটা ধক করে উঠল। তাজিন মানুষটা যেন এক বিশাল সমুদ্র, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু আর্যর জন্য সে সবসময় এক নিরাপদ বন্দর। আজ সেই বন্দরে স্থায়ীভাবে নোঙর ফেলতে যাচ্ছে আর্য। জিমিন বীর দর্পে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই করিডোরের উজ্জ্বল আলো আর নিচ থেকে ভেসে আসা মৃদু বাদ্যযন্ত্রের সুর একযোগে অভিবাদন জানালো তাদের। সিঁড়ির মুখে আসতে আর্য নিচের দৃশ্যটা দেখে থমকে গেল। পুরো হলরুম লাল লণ্ঠনের মায়াবী আলোয় ভাসছে। শত শত অতিথি সাগ্রহে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে তাজিন, পরনে কুসকুসে কালো 3 পিস স্যুট, চুল পরিপাটি করা। তাকে দেখে মনে হচ্ছে কোনো এক রূপকথার রাজ্য থেকে উঠে আসা রাজপুত্র। তার কোলে হৃদ, ছোট্ট হৃদের পরনে একই রকমের স্যুট। রক্তের সম্পর্ক না থাকলেও এক দেখায় যে কেউ দুজনকে ডিড্ডো কপি বলতে বাধ্য হবে। তাজিন সামনে দৃষ্টি ফেলতেই তার চোখের মণিজোড়া যেন স্থির হয়ে গেল। লাল লেহেঙ্গায় আর্যকে আজ অপার্থিব সুন্দর লাগছে, ঠিক যেন কাঁটাযুক্ত রক্ত গোলাপের এক মায়াবী রূপ। আর্য ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তটিনী আর মিরিন দুপাশে রাজকন্যার মতো তাকে আগলে নিয়ে নামছে। কাই নিমেষহীন দৃষ্টিতে চেয়ে আছে তটিনীর দিকে। সে খেয়াল এই মেয়ের একদমই নেই। তার তো মনেই নেই আজ তারও বিয়ে। সিঁড়ির শেষ ধাপে আসতেই তাজিন এগিয়ে এলো। হৃদকে অ্যালেক্সের হাতে দিয়ে সে আর্যর সামনে নিজের হাত বাড়িয়ে দিল। আর্য এক মুহূর্তের জন্য দ্বিধা করলো, তারপর নিজের কাপা হাতটা তাজিনের শক্ত হাতের ওপর রাখলো। তাজিন নিচু গলায় ফিসফিস করে বলল, আজ থেকে তুমি শুধু আমার, মাই হার্ট। কোনো অতীত, কোনো কলঙ্ক তোমাকে আর ছুঁতে পারবে না। আর্য চোখ তুলে তাকালো। তাজিনের চোখে আজ এক অদ্ভুত জাতীয় নেশা। সেই নেশায় আর্য নিজেকে বিলিয়ে দিতেও আর ভয় পাচ্ছে না। তাজিন আর্যর হাতটা ধরে ধীরে ধীরে গার্ডেনে বানানো কৃত্রিম পদ্ম পুকুরের ওপর দিয়ে তৈরি করা কাঠের সেতুর দিকে এগিয়ে গেল। একইভাবে পিছনে হেঁটে আসছে তটিনী আর কাই। চারপাশে শত শত ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে। অতিথিদের চোখে মুখে বিস্ময় আর মুগ্ধতা, কিন্তু তাজিনের পুরো জগৎ তখন কেবল তার সামনে থাকা এই লাল রেশমি আবরণে ঢাকা মানবীকে ঘিরে। সেতুর মাঝখানে আসতেই তাজিন হঠাৎ থমকে দাঁড়ালো। আর্যর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলল, আজ আমি দুনিয়ার সব থেকে সুখী পুরুষ হতে চলেছি, মাই হার্ট। আর্য মুস্কি হাসলো। সেতু পেরিয়ে তারা মূল মঞ্চে এসে দাঁড়াতেই চারপাশ থেকে পাপড়ি বৃষ্টির মতো গোলাপি পাপড়ি ঝরে পড়তে শুরু করলো। জিমিন আর মিরিন নিচ থেকে সমানে হাততালি দিচ্ছে। তটিনী কাইয়ের পাশে গিয়ে দাঁড়াতেই কাই আর চোখে তার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আজ তোমাকে বেশি সুন্দর লাগছে, একদম আমার মনের ডাইনির মতো। তটিনী চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ঝগড়া করার সুযোগ পেল না, কারণ ঠিক সেই মুহূর্তে কাজী সাহেব আর রেজিস্ট্রি পেপার সামনে আনা হলো দুই দম্পতির সম্মুখে। আর্যর কলম ধরতেই হাতটা কেঁপে উঠল। জীবনের একটা বড় অধ্যায় আজ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আর শুরু হতে যাচ্ছে এক অজানা ভবিষ্যৎ। সে একবার হৃদের দিকে তাকালো, যে অ্যালেক্সের কোলে বসে পরম বিস্ময়ে তার বাড়ি আর মাম্মাকে দেখছে। হৃদের সেই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আর্য সব দ্বিধা ছেড়ে ফেলে কাগজে সই করে দিল। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, অপমান আর একাকিত্বের অবসান ঘটিয়ে আর্য আজ তার শূন্যতাকে পূর্ণতায় রূপ দিল, তাও এক পাগলাটে চীনা পুরুষের মাধ্যমে। 2 জোড়ার বিবাহ কার্য সম্পন্ন হতেই কাজী সাহেব গম্ভীর গলায় ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী। পুরো হৃদভিলা তখন মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ল। উপর থেকে ঝরে পড়তে লাগলো লাল আর সোনালি গোলাপের পাপড়ি। জিমিন আর মিরিন উত্তেজনায় মঞ্চের উপর উঠে এলো। জিমিন তাজিনকে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, ভাই, আজ থেকে আপনার ব্যাচেলর লাইফের অফিসিয়াল ডেথ অ্যানিভার্সারি। তাজিন হাসলো, কিন্তু তার দৃষ্টি তখন আর্যর উপর স্থির। সে আর্যর হাতটা টেনে নিজের বুকের কাছে নিয়ে এলো। আর্য আর চোখে একবার তাজিনের দিকে তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল। এই মানুষটার অধিকার বোধ আজ তাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। মঞ্চের একপাশে অ্যালেক্সের কোলে থেকে নেমে ছুটে এলো হৃদ। তাজিনের সামনে দাঁড়িয়ে উৎকর্ণ হয়ে বলল, নাও নাও ক্যান আই কল ইউ মাই ড্যাড বাডি। বাক্যটা যেন তাজিনকে প্রশান্তির জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। তাজিনের চোখের কোণ আজ ভিজে উঠল। হৃদের নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে তাজিনের মনে হলো
জীবনের সব যুদ্ধ জয় করার চেয়েও বড় প্রাপ্তি এই একটা ডাক। তাজিন এক মুহূর্ত দেরি না করে হাঁটু গেড়ে বসলো হৃদের সামনে। আগলে নিল ছোট্ট বাচ্চাটাকে। হৃদের কপালে গভীর মমতা মাখা এক চুমু খেয়ে ধরা গলায় বলল, ইয়েস মাই বয়, ফ্রম দিস ভেরি মোমেন্ট ইউ আর মাই সান অ্যান্ড আই এম ইউর ড্যাড, প্রমিস। হৃদ খুশিতে তাজিনের গলা জড়িয়ে ধরল। আর্য পাশে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করতে থাকে। তার চোখ বেয়েও অবিরত ধারা বইছে। দৃশ্য দেখার জন্যই কি তবে সে এতটা পথ পাড়ি দিয়ে এসেছিল? যে সন্তানকে একদিন পিতৃ পরিচয়হীন হওয়ার তকমা সহ্য করতে হয়েছিল, আজ সে এক রাজপুত্রের মতো তার বাবার বুকে মাথা রেখেছে। তাজিন হৃদকে দাঁড় করিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চাইল, কল মি ড্যাড প্লিজ। তাজিনের মতো একজন কঠোর মানুষের কণ্ঠে এমন আরতি উপস্থিত সবার হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদ বড় বড় চোখ করে কয়েক সেকেন্ড তাজিনের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে এই মানুষটার চোখে জল কেন। তারপর হঠাৎ এক চিলতে হাসি তার ঠোঁটে ফুটে উঠল। সে দুই হাতে তাজিনের গাল দুটো চেপে ধরে আধো আধো সুরে চিৎকার করে বলল, ড্যাড, মাই ড্যাড। শব্দটা শোনা মাত্র তাজিন হৃদকে পাজা কলা করে বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া আনন্দাশ্রু হৃদের ঘাড়ের কাছে গিয়ে মিশছে। আর্য পাশে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠল। তার 5 বছরের হাহাকার, অপমান আর সমাজের দেওয়া সেই বিষাক্ত পিতৃ পরিচয়হীন তকমাটা আজ এক মুহূর্তেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তটিনী আর কাই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। জিমিন আর মিরিন তো খুশিতে সমানে বাঁশি বাজাচ্ছে। আমরা ওর বাবা মা বা কোনো রক্তের সম্পর্কের কেউ নই, কিন্তু বিগত 5 বছর যাবৎ ওদের 4 জন আপন ছেলে মেয়ের মতোই দেখেছি। আশা করি তোমার হাত ধরে আমার মেয়েটা কখনো আফসোস করবে না। শরীফ আসরের কণ্ঠস্বরটা ধরে আসছে। এই মানুষটা আর তার স্ত্রী শেফালি আসর গত 5টি বছর আর্যদের 4 জন ছন্নছাড়া মানুষের মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া হয়েছিলেন। সম্পর্কের কোনো সুতো না থাকলেও তারা রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু দিয়েছেন। তাজিন শরীফ সাহেবের চোখের দিকে তাকিয়ে পরম শ্রদ্ধায় মাথা নোয়ালো। তাজিন আর্যর হাতটা নিজের হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরে শরীফ সাহেবের দিকে তাকিয়ে শান্ত গম্ভীর গলায় বলল, আঙ্কেল, দিল আমার কাছে কেবল এক মানবী নয়, ও আমার বেঁচে থাকার কারণ। ও যে অন্ধকার থেকে উঠে এসেছে, সে অন্ধকারের ছায়া যেন ওর ওপর আর কোনোদিন না পড়ে, সেটা দেখার দায়িত্ব এখন থেকে আমার। কথা দিচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ও আমার বুকে পূর্ণতা খুঁজে পাবে। শেফালি আসর পাশে দাঁড়িয়ে আর্যর মাথায় হাত বুলিয়ে দিলেন। আর্য নিঃশব্দে কাঁদছে। এই কান্নার মাঝে 5 বছরে জমে থাকা সব হাহাকার যেন ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। সে আজ একা নয়, তার পাশে পাহাড়ের মতো শক্ত এক মানুষ দাঁড়িয়ে আছে। শেফালি আসর আর্যর অশ্রু নিজের আঁচল দ্বারা মুছে দিয়ে ধরা গলায় বললেন, আশা করি ও আজকের পর থেকে আর কখনো কাঁদবে না। মা, বিয়ে তো আমারও হচ্ছে। পাশে থেকে তটিনের কণ্ঠ ভেসে আসতি। শেফালি আসর মুখ বাঁকিয়ে বললেন, তোর বিয়ে 1 সপ্তাহ আগেই দিয়ে দিছি, আবার কি? তো আমাকেও কিছু ইমোশনাল বাণী শোনাও। শেফালি আসর তটিনী আর কায়ের সামনে দাঁড়িয়ে কায়ের মাথায় হাত রেখে বললেন, এই ডাইনি থেকে বেঁচে থেকো বাবা। তটিনী হতবিহ্বল হয়ে বলল, মা, আমি কি আসলেই তোমার আপন মেয়ে? শেফালি আসর ভাবুক ভঙ্গিমায় বললেন, দুর্ভাগ্যবশত। তটিনীর করুণ মুখচ্ছবি দেখে জিমিন আর মিরিন পেটে খিল লাগার অবস্থা হাসতে হাসতে। কাইও নিজের গম্ভীর ভাবটা ধরে রাখতে পারল না। ঠোঁটের কোণে হাসি চেপে সে তটিনীর দিকে তাকে ফিসফিস করে বলল, শাশুড়ি মা ঠিকই বলেছেন, ডাইনির কবলে তো পড়েই গেছি, এখন শুধু টিকে থাকার লড়াই। তটিনী কাইয়ের পায়ে সজোরে পাড়া দিয়ে চোখ রাঙালো, কিন্তু আর্য হাসলো, প্রাণ খুলে হাসলো। অনেকদিন পর সে আজ নির্দ্বিধায় হাসতে পারছে। হলরুমে ঝাড়বাতিগুলোর আলো এখন কিছুটা মৃদু হয়ে এসেছে। আর্য হলরুমে অতিথিদের থেকে একটু দূরে এক কোনায় বসে হৃদকে ঘুম পাড়াচ্ছে। তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে তাজিন মেহমানদের সঙ্গে কথা বলছে। তাজিনের পাশে নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে আছে অ্যালেক্স। মেহমানদের মাঝে বেশিরভাগই বড় বড় প্রো গেমার, রেসার আর মিডিয়া পার্সন, কিন্তু আকস্মিকভাবে অ্যালেক্স ছাড়া পুরো পল্টন গায়েব, এমনকি তটিনী আর কাইও। সবার দৃষ্টির অগোচরে তাজিনের পেন্ট হাউজের বিশাল মাস্টার বেডরুমের ভেতর এখন তোলপাড় চলছে।
সবাই মিলে তাজিনের পেন্ট হাউসে তাজিনের ঘরে দাঁড়িয়ে জিমিন, তটিনী, ইরিন আর কাই মিলে সব হিডেন প্লেসে ক্যামেরা লাগাচ্ছে। এই মুহূর্তে তাদের একটাই মিশন, তাজিনের বাসর ঘরের প্রতিটি কোণায় ক্যামেরা লাগানো। রুমের দরজা ভেতর থেকে লক করা। মিরিনের হাতে একটা নয়, প্রায় 10-12টা ছোট ছোট হাই ডেফিনেশন স্পাই ক্যামেরা। জিমিন জেমস বন্ডের ভঙ্গিতে খাটের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের খাঁজে একটা ক্যামেরা ফিট করছে। তটিনী নিচু গলায় হিস করে বলল, জিমিন, একটু ডান দিকে সরা। অ্যাঙ্গেল ঠিক না হলে তো তাজিন ভাইয়ের রোমান্টিক এক্সপ্রেশনগুলো মিস হয়ে যাবে। জিমিন বিরক্তি নিয়ে ফিরে চাইল, চুপ করবি পেতনি, আমি এখানে এক্সপার্ট হিসেবে কাজ করছি। মিরিন, ওই ড্রয়ারের কোনায় আর ড্রেসিং টেবিলের আয়নার উপরের ফ্রেমটায় দুটো লাগিয়ে দে তো দ্রুত। মিরিন উত্তেজনায় কাঁপতে কাঁপতে ক্যামেরাগুলো বসাচ্ছে। কাই দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে সেন্ট্রি হিসেবে। পিছনে ফিরে সবার উদ্দেশ্যে বিরস মুখে বলল, তোরা যে পাগলামি শুরু করেছিস, তাজিন যদি একবার টের পায় আমাদের জ্যান্ত কবর দিয়ে দেবে। বিশেষ করে আমি তো ওর পার্টনার, আমাকে তো আগে শুট আউট করবে। আমি জীবনও তোদের সঙ্গ দিতাম না যদি না আমার বউ থাকতো। তটিনী কায়ের পশ্চাতে লাথি মেরে বলল, শালা চুপ থাক, তাহলে তোরে কবরে পাঠানোর ব্যবস্থা করব। জিমিন খাট থেকে লাফ দিয়ে নেমে কাইয়ের কাঁধে হাত রাখলো। আরে ভাই, ভয় পাস কেন? আমরা থুরি না, ধরা পড়ব। ওই শালা কেটি টেরই পাবে না। মিরিন শেষ ক্যামেরাটা জানালার পর্দার আড়ালে সেট করে দিয়ে বিজয়ী হাসি হাসলো। ডান, সব ক্যামেরা অ্যাক্টিভ। এখন শুধু আমাদের কন্ট্রোল রুমে গিয়ে লাইভ শো দেখার পালা। ইরিনা এক কোনায় দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলল, তটিনী আর কাই, তোরা কি নিজেদের বাসর ধুয়ে অন্যেরটা দেখবি? তটিনী ভাব নিয়ে বলে, তো দেখবো না? আমি যদি ছেলে হতাম তাহলে দিল আমার জিএফ হতো, তাই আমার হক আছে। পাশ থেকে জিমিন কাইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সন্দেহ আছে এই পেতনি লেসবিয়ান। তুই শিওর তুই এর সাথে সারা জীবন কাটাতে চাস? তটিনী জিমিনকে মারতেই যাবে, এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ হলো। কাই চমকে উঠে ফিসফিস করে বলল, সবাই পালা, অ্যালেক্স আসছে মনে হয়। মুহূর্তের মধ্যে চারজন যেদিকে পারল আলমারির আড়ালে আর পর্দার পেছনে গা ঢাকা দিল। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল, কিন্তু কারো সারা শব্দ না পেয়ে চারজন স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরোতেই, তোরা কেটির ঘরে কি করছিলি? অ্যালেক্সের গম্ভীর কণ্ঠে তাজিনার আর্য ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে তাকালো চারজনের দিকে। চারজন একে অপরের দিকে তাকিয়ে মেকি হেসে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমরা তো বেডরুম সাজাচ্ছিলাম। ওদের কথায় আর্য অবাক হয়ে বলল, তনু আর কাই, তোরাও, তোদের এসবের কি দরকার? টেকনিক্যালি তোদেরও আজ ফার্স্ট নাইট। কাই কিছু বলতেই যাবে, তার আগে তটিনী চোখ রাঙিয়ে বলল, দিল, আমাদের বিয়ে তো একবার অলরেডি হয়েই গেছে। এটা তো জাস্ট মানুষ জানানোর জন্য ছিল। তাতে কি, ফার্স্ট নাইট তো এখনো হয়নি। কাইয়ের এহেন বেফাস কথায় তটিনী কাইয়ের পায়ে বেশ জোরে পাড়া মারল। বেচারা কাই বইয়ের পায়ের পাড়া খেয়ে চোখে মুখে কুঁচকে দাঁড়িয়ে রইল। মানুষের বউ মানুষকে আদর করে চুম্মা দেয়, আর তার বউ বারবার তাকে লাথি দেয়। তটিনী নজর যায় আর্যর বুকে শুয়ে থাকা ঘুমন্ত প্রাণটার দিকে। কোনো কথা না বলে হৃদকে আর্যর কোল থেকে এক প্রকার জোর করে নিজের কোলে তুলে নেয় তটিনী। ওর আকস্মিক কাণ্ডে আর্য অবাক হয়ে বলল, তনু, কি করছিস? ও তো ঘুমাচ্ছে। তটিনী হৃদকে শক্ত করে জাপটে ধরে তাজিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, দেখুন ভাইয়া, আজ তোমাদের বাসর রাত। আমার ভাগ্নে পেকে যাবে তোমাদের কাছে থাকলে, তাই আমি আমার ভাগ্নেকে তোমাদের কাছে ছাড়ছি না। হৃদ আজ আমাদের সাথে ঘুমাবে। তাজিন হাত বাড়িয়ে হৃদকে নিতে চাইল, না, দরকার নেই। দরকার আছে বলে এক প্রকার দৌড়ে পালালো তটিনী, পিছনে পিছনে ছুটলো বাকি চারজন। অ্যালেক্স অনেক আগে নিজের রুমে চলে গেছে। আর্য কিছুক্ষণ ওদের প্রস্থানের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে রুমে প্রবেশ করলো, কিন্তু তাজিনের সে হুঁশ নেই। সে এখনো হৃদে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। চীনা পুরুষের ফর্সা তামুকে আধার নেমে এসেছে দেখে মনে হচ্ছে হৃদকে এভাবে কেড়ে নিয়ে যাওয়ায় সে বেশ অসন্তুষ্ট। আর্য রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিতেই তার নজর গেল ড্রেসিং টেবিলের আয়নার ওপর। কেন যেন মনে হলো আয়নার ফ্রেমে একটা সূক্ষ্ম লাল আলো জ্বলে উঠেই নিভে গেল। আর্য ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে আলমারির দিকে এগিয়ে গেল। এই লম্বা গাউনে ভীষণ অস্বস্তি হচ্ছে তার।
তার থেকে বড় কথা, সে কোনো অবলা বা লাজুক স্বভাবের মেয়ে নয় যে ঘোমটা টেনে বিছানায় স্বামীর অপেক্ষায় প্রহর গুনবে আর স্বামী এসে বলবে, যাও চেঞ্জ করে আসো, নিশ্চয়ই তোমার সমস্যা হচ্ছে ভারী পোশাকে, সারাদিন অনেক ধকল গেছে, আর এটা শুনে সে চেঞ্জ করতে যাবে। এমন একদমই হবে না, তার আগে সে চেঞ্জ করবে। এমন সব উদ্ভট চিন্তা ভাবতে ভাবতে আর্য একটা টপ আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তাজিন সকালেই তার সকল প্রয়োজনীয় জিনিস এই পেন্ট হাউসে সেট করেছে। আর্য আর হৃদের প্রতিটি জিনিসের উপর খেয়াল রেখে পুরো পেন্ট হাউস সাজিয়েছে। আর্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখল তাজিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের সাংহাইয়ের রাতের আলোকসজ্জা দেখছে। তার পরনে এখন কেবল একটা ঢিলেঢালা কালো পায়জামা, উপরের শরীর অনাব্রত। তাজিনের ফর্সা পিঠে চওড়া ক্ষতের দাগগুলো ভীষণ বেমানান লাগছে। এই দাগগুলো ভূমিকম্পের দিন হৃদকে বাঁচাতে গিয়ে হয়েছিল। আর্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তাজিনের দিকে এক পলক তাকিয়েই নজর সরিয়ে নিল। সে কোনো লাজুক লতা নয় ঠিকই, কিন্তু এমন সুঠামদেহী পুরুষের সামনে লজ্জা না পাওয়াটা বেশ অস্বাভাবিক। আর্যকে বেরোতে দেখে তাজিন ধীর পায়ে এগিয়ে এসে তোয়ালেটা হাতে নিয়ে আর্যকে বিছানায় বসিয়ে দিল। কি করছেন? তাজিন বিছানার উপরে উঠে আর্যর চুল মুছতে মুছতে বলল, হাজবেন্ড থাকতে এত কষ্ট করা কি দরকার মাই হার্ট? চুল মোছা আবার কবে থেকে কষ্টকর কাজ হয়ে গেল? ভাবতে ভাবতে আর্য ভ্রু কুঁচকে মাথা তুলে উপরে তাকালো। এই সুযোগে তাজিন টুপ করে তার ওয়াইল্ড রোজের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, কিন্তু আর্য সেদিকে খেয়াল নেই। তার চিন্তা ফ্যানের পাখা থেকে নির্গত হওয়া হালকা আলোটাকে নিয়ে। আর্য তাজিনের চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় অদ্ভুত একটা 2 বাক্যের প্রশ্ন ছুড়ে দিল, মিস্টার কারহান, আপনার ঘরে কি ইঁদুর আছে? ডিজিটাল ইঁদুর? তাজিন অবাক হয়ে বলল, হোয়াট? ডিজিটাল মাউস? আর্য শব্দ করে হেসে উঠল। তাজিনের অজ্ঞতা দেখে তার বেশ মজা লাগছে। উঠে দাঁড়িয়ে তাজিনের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তাজিনের উষ্ণ নিঃশ্বাস আর্যর কপালে আশ্রে পড়ছে। আর্য ফিসফিস করে বলল, আমাদের বন্ধুরা খুব দয়ালু, তারা আমাদের একা থাকতে দিতে চায় না, এমনকি তারা আমাদের লাইভ দেখতে চায়। আর্যর কথার মর্মার্থ বুঝতে তাজিনের বেশি একটা সময় লাগলো না। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চাইতেই পেয়ে গেল 10টা ক্যামেরা। তাজিন এক ঝটকায় আর্যর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। আর্য অপ্রস্তুত হয়ে তাজিনের বুকে হাত রাখলো। ওরা দেখতে চায়, ফাইন, তবে ওরা শুধু সেটাই দেখবে যেটা আমি ওদের দেখাতে চাই, বলে তাজিন জানালার রিমোট টিপে ভারী পর্দাগুলো টেনে দিল। রুমের আলো এক লহমায় বদলে গেল। অন্যদিকে পাশের রুমের কন্ট্রোল রুমে স্ক্রিনের সামনে বসে থাকা 4 জনের চক্ষু চরক গাছ। জিমিন চশমাটা নাক দিয়ে আরো একটু তুলে নিয়ে বলল, শালা কেটি তো খুব খতরনাক, ও বুঝে গেছে আমরা আড়ি পাচ্ছি। তটিনী হতাশ হয়ে বালিশে ঘুষি মারল। শিট! দিলের চেহারাটা ঠিক মতো দেখার আগে পর্দা টেনে দিল। জিমিন, তোর ক্যামেরা অ্যাঙ্গেল তো ফালতু। কাই পাশে বসে বাদাম চিবুচ্ছিল। ওদের কথার পৃষ্ঠে তাচ্ছিল্যে সুরে বলল, তোদের বলেছি না, বাঘের ঘরে ঘোগের বাসা বাঁধতে আসিস না। এখন দেখ, কাল সকালে তাজিন আমাদের কিমা বানাবে। আমি তো বাবা ইস্তফা দিলাম এই মিশনে। মিরিন তখনও স্ক্রিনে চোখ লাগিয়ে আছে, যদি কোনোভাবে কিছু দেখা যায়, কিন্তু স্ক্রিন তখন সম্পূর্ণ অন্ধকার। জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দে তনু, হৃদকে যেহেতু আজ আমাদের কাছে পেয়েছি, ওকে নিয়েই শান্তিতে ঘুমাই। কাল সকালে আমি বাড়িঘর ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিতে যাব। তোরাও যা, বাসর ঘরে যে লালাল্লা করগা। হৃদকে আমি সামলে নিব। জিমিনের কথা শুনে তটিনী আর কাই একে অপরের দিকে তাকালো। কাই একটা দীর্ঘশ্বাস ফেলে তটিনীকে টেনে তুলল, চলো বউ। পরের ঘরে সিনেমার টিকিট যখন ব্ল্যাকে বিক্রি হয়ে গেছে, তখন নিজের ঘরে গিয়ে ঘুমাই। তটিনী মুখটা বাংলা পাঁচের মতো করে হৃদের কপালে একটা চুমু দিয়ে জিমিনকে শাসিয়ে বলল, সাবধান জিমিন, হৃদ যেন মাঝরাতে ভয় না পায়। আর কাল সকালে তাজিন ভাইয়ের সামনে তুই আগে যাবি, আমি তোর পেছনে থাকবো। জিমিন হাত নেড়ে ওদের বিদায় করে দিয়ে হৃদকে জড়িয়ে শুয়ে পড়ল, কিন্তু তার মনে তখনও খসখস করছে। তাজিন যে হারে পর্দাটা টানলো, কাল সকালে তার কপালে নির্ঘাত শনি আছে। তাজিনের রুমে তখন নিস্তব্ধতা। তাজিন আর্যর কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, আমি কখনো ভাবিনি আমার জীবন সঙ্গী আমার প্রথম ভালোবাসা হবে। পৃথিবী কি ছোট্ট, তাই না বউ? বউ শব্দটা যেন আর্যর সর্বাঙ্গে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট ছিল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল,
আপনার প্রথম প্রেম? তাজিন আলতো করে আর্যকে পাজা কোলে তুলে নিজের উপর উরুর উপর বসিয়ে দিল। আর্য অপ্রস্তুত হয়ে তাজিনের কাঁধ খামচে ধরল। হার্টবিট যেন পাল্লা দিয়ে বাড়ছে। তাজিন আর্যর কানের কাছে মুখ নামিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, আমার প্রথম প্রেম। তোমার যখন মাত্র 3 বছর বয়স, তুমি সায়রের সঙ্গে আমার নানুর রিসোর্টে এসেছিলে। পরনে ছিল লাল রঙের একটা ফ্রক আর মাথায় দুটো ঝুঁটি। আমার বয়স তখন 7 হলো। ওই পুতুলের মতো বাচ্চাটাকে আমার ভীষণ মনে ধরেছিল। 7 বছরের সেই ছেলেটা সেদিন থেকে অবুঝ মনে এক অদ্ভুত ভালো লাগা পুষে রেখেছিল। আর্য বিস্ময়ে বিমূঢ় হয়ে তাজিনের চোখের দিকে তাকালো। হ্যাঁ, তাজিন তাকে বলেছিল এক বাচ্চার কথা। তার মানে সে নিজের ওপরে নিজে জেলাস হচ্ছিল সেদিন। আমি এখনো বুঝতে পারলাম না এস যে আমাকে মিথ্যা কেন বলেছিল তোমাকে নিয়ে। তাজিনের কথা এক নিমেষে আর্যর কান্তিতে থাকা লাবণ্য হারিয়ে গেল। তাজিন বুঝতে পেরে বলল, আমি জানি তুমি এগুলো শুনতে চাও না, কিন্তু এসজেকে আমি বন্ধু হিসেবে অনেক ভালো করে চিনি। ও এমন করবে কখনো ভাবিনি। আর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ আপনাকে কখনো সম্পূর্ণ কাহিনী শোনাবে না। গল্পের সেই অংশই শোনাবে যেই অংশে সে নির্দোষ আর বাকিরা দোষী। তাজিন আর্যর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। আর্যর চোখের এই বিষণ্ণতা তাজিনের সহ্য হচ্ছে না। সে চায় না আজকের এই বিশেষ রাতে কোনো অতীত তাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াক। তাজিন খুব নিচু স্বরে বলল, আজ সব থাক মাই হার্ট। শুধু জানি আমার সামনে আমার পূর্ণতা বসে আছে, আর কিচ্ছু জানার প্রয়োজন নেই আমার। তাজিনের তপ্ত নিঃশ্বাস আর্য ঠোঁটের খুব কাছে আশ্রে পড়ছে। আর্য চোখ বন্ধ করে নিল। 5 বছরের সেই জমাটবদ্ধ বরফ যেন তাজিনের উষ্ণতায় গলতে শুরু করেছে। তাজিন আর্যর কপালে একটি দীর্ঘ চুমু এঁকে ধীরে ধীরে নিচে নেমে এলো। তার ঠোঁট জোড়া আর্যর চোখের পাতায়, গালে আর সবশেষে অধরে আশ্রয় নিল। আর্য শিউরে উঠে তাজিনের শক্ত কাঁধ দুটো খামচে ধরল। রুমের মৃদু নীল আলোয় তাজিনের পেশিবহুল শরীর আর আর্যর কমনীয়তা একাকার হয়ে যাচ্ছে। তাজিন আর্যকে বিছানায় সযত্নে শুয়ে দিল। আর্যর এলোমেলো চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ল, যা দেখে তাজিনের তৃষ্ণার্ত চোখ জোড়া আরো গাঢ় হয়ে উঠল। সে আর্যর গলার খাঁজে মুখ ডুবিয়ে দিতে আর্য কেঁপে উঠল। তাজিনের হাতে স্পর্শ আর্যর শরীরের প্রতিটি কোণায় এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে দিচ্ছে। তাজিন আর্যর কানের লতিতে দাঁত দিয়ে মৃদু কামড় বসিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি মাই হৃদের মাম্মা, ভীষণ ভালোবাসি। তাজিন আর্যর গলা হতে গভীর আবেশে বক্ষ কাজে নেমে আসে। চীনা পুরুষের অবাধ্য হাত থামে তার বধূর শরীরে অবশিষ্ট শেষ কাপড়ে। ছোট ছোট চুম্বন দিতে দিতে স্পর্শ গাঢ় হতে থাকে। অবাধ্য অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। অধিক নিয়ন্ত্রিত মানুষটাও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আর এক হাত কাপড় গলিয়ে বক্ষ কাজে থেমে যায়। কিন্তু হঠাৎ আর্য ধরা সেই কাজে হতবিহ্বল হয়ে যায় মানুষটা। আর্য ধাক্কা দিয়ে তাজিনকে সরিয়ে দেয়। ধাক্কা দিয়ে ক্ষান্ত হয় না, পরপর 2 গালে দুটো চর বসিয়ে দেয়। এহেন অতর্কিত হামলায় তাজিন হতবাক হয়ে ফেল করে চেয়ে থাকে তার বইয়ের দিকে। বিস্ময়ের রেশ কাটতেই তাজিন ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, মারলে কেন? আর্য নিজেও নিজের কাজে হতবিহ্বল হয়ে গেছে। কি বলবে সে? আসলে হঠাৎ তাজিনের হাত ভুল স্থানে পড়ায় এমন করে ফেলেছে। আসলে আসলে তাজিন বেশ বিরক্ত, মুড নষ্ট করে। তার বউ এখন আসলে নকলে শুরু করেছে। আসল কি নকল পরে বোঝাবে, আগে বলো আমাকে মারলে কেন? হঠাৎ আপনার হাতের ছোঁয়া আমি আসলে। হোয়াট দ্য হ্যাক বউ, তুমি এই জন্য আমার মুড নষ্ট করলে? তাজিন নিজের গালে হাত বুলিয়ে উঠে দাঁড়ালো, চোখে একরাশ বিস্ময় আর বিরক্তি। আর্য বিছানার এক কোণে কুঁকড়ে বসে চাদর দিয়ে নিজেকে আবৃত করে নেয়। গাল দুটো লজ্জা আর অনুশোচনায় টকটকে লাল হয়ে গেছে। আর চোখে দেখলো তাজিনের ফর্সা গালে তার 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তাজিন ঘরের মাঝখানে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস ফেলে চুলগুলো 2 হাতে পেছনে ঠেলে দিল। তারপর আর্যর দিকে ফিরে তড়িৎ স্বরে বলল, মারটা কি খুব দরকার ছিল? আমি কি জোর জবরদস্তি করছিলাম? আর্য আমতা আমতা করে বলল, আমি ইচ্ছে করে মারিনি। ওভাবে হুট করে আপনি, মানে আমি অপ্রস্তুত ছিলাম। হাতটা হুট করে চলে গেছে। তাজিন একটা বাঁকা হাসি দিয়ে আবার বিছানায় আর্যর খুব কাছে এসে বসলো। আর্য ভয়ে আরো একটু পিছিয়ে যেতে চাইল,
কিন্তু তাজিন খপ করে তার কবজি ধরে ফেলল। আর্যর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মুড তো নষ্ট করেছই, এখন পেনাল্টি দিতে হবে মিসেস কারহান। এই যে আমার 2 গালে 2টো লাল দাগ বসালে, এগুলো ট্রিটমেন্ট তোমাকেই করতে হবে। আর্য তাজিনের চোখের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ চাহনি আর পুরুষালী ঘ্রাণে সে আবারও আচ্ছন্ন হয়ে পড়ছে। তাজিন আর্যর হাতের ওপর নিজের হাত রেখে ধীরস্থির গলায় বলল, ইটস ওকে মাই হার্ট, তুমি যদি আনকমফোর্টেবল হও তাহলে আমাকে বলতে পারো। আর্য তাজিনের গালের সেই লাল দাগটার উপর হাত রাখলো। পরম মমতায় আঙুল বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলল, ব্যথা লেগেছে খুব? তাজিন আর্যর হাতের তালুতে একটা চুমু খেয়ে বলল, ব্যথা তো ওটুকু না, ব্যথা হলো মাঝপথে ব্রেক কষায়। এখন বলো, এই ড্যামেজ কন্ট্রোল কিভাবে করবে? আর্য এবার লজ্জা ভেঙে হেসেই ফেলল। তাজিনের এই নাছোড়বান্দা রূপটা তার বেশ লাগছে। সে তাজিনের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আপনার ক্ষতিপূরণের জন্য আমি কি করতে পারি মিস্টার কারহান? মাফ মিলবে, তবে শর্ত প্রযোজ্য। বলেই তাজিন আর্যকে একটানে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল। রুমের নীলচে আলোয় তাজিনের চোখের মনিতে এক অপার্থিব তৃপ্তি খেলা করছে। আর্য নিজের মাথাটা তাজিনের চওড়া বুকে এলিয়ে দিল। আর্যর কানের কাছে মুখ নিয়ে পুরুষালী হাসকি স্বরে বলল, মাই হৃদের মাম্মা। যদি হৃদের ড্যাডকে তুমি বলে তাহলে ভেবে দেখা যায়। আর্য তাজিনের বুকে কান পেতে তার হৃৎপিণ্ডে দ্রুত স্পন্দন অনুভব করছিল। তাজিনের পেশিবহুল হাতের বেষ্টনী তাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। তাজিনের সেই রহস্যময় হাসকি স্বরের প্রস্তাব শুনে মাথা তুলে তাজিনের চোখের দিকে তাকালো। তাজিন অধীর আগ্রহে চেয়ে আছে। চীনা পুরুষের ব্যাকুলতা দেখে আলতো করে গালের সেই লাল দাগটায় আবার হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল আর্য, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। হৃদয় ড্যাড কি এখন খুশি? তাজিনের অষ্টপুটে তৃপ্তিদায়ক বিজয়ী হাসি ফুটে উঠল। সে আর্যর কপালে পরম আবেশে একটি দীর্ঘ চুমু এঁকে দিল। আর্যকে আরো নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিয়ে বলল, ভীষণ খুশি। এই একটা শব্দ শোনার জন্য আমি বোধহয় যুগ যুগ ধরে অপেক্ষা করতে পারি। তাজিন আর্যর ওষ্ঠা ধরে নিজের ঠোঁট ছোঁয়াতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে এলো। মাম্মা, ও মাম্মা। আর্য তড়িৎ গতিতে তাজিনকে সরিয়ে দিয়ে সোজা হয়ে বসে পাশে থাকা টপটা পরে নিল তড়িঘড়ি করে। দরজার হ্যান্ডেল ঘোরানোর শব্দ হলো এবং পরক্ষণে হৃদ কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো। তার পরনে কার্টুন প্রিন্টের পাজামা, হাতে তার প্রিয় টেডি বিয়ারটা। তাজিন কপালে হাত দিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, বাপের বেটা, টাইমিং তো পারফেক্ট হতেই হবে। তাজিন দীর্ঘশ্বাস ফেলে উঠে এসে হৃদকে বুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার বাবার? হৃদ ফুফিয়ে ফুফিয়ে বলল, আজ আমাদের ফ্যামিলির প্রথম দিন না, আমি তো আজ তোমার সাথে ঘুমাবো মাই ড্যাড। আমি পাপার সঙ্গে ঘুমাবো না, তাই উঠে চলে এসেছি। তাজিন হৃদকে বিছানায় তুলে বুকে জড়িয়ে ধরল। হৃদ পরম তৃপ্তিতে তার বাবার বুকে আশ্রয় খুঁজে নিল। যে ছেলে টেডি ছাড়া ঘুমাতো না, সেই ছেলে টেডি পরে রইল বিছানার এক কোণে অনাদরে। তাজিন আর্যর দিকে আর চোখে তাকালো। হৃদ মাঝখানে দেয়াল হয়ে শুয়ে আছে, আর আর্য মুস্কি হাসছে তাজিনের অসহায় অবস্থা দেখে। তাজিন নিচু স্বরে হৃদকে বলল, বাবা, তুমি যে বললে আজ আমাদের ফ্যামিলির প্রথম দিন, তাহলে ড্যাডকে একটা গিফট দেবে না? হৃদ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি গিফট ড্যাড? তাজিন ইশারায় নিজের লাল হয়ে যাওয়া গাল দেখিয়ে বলল, তোমার মাম্মা তো গালে আদর দিয়েছে, তুমি গালে একটা একটা 2টা হামি দিয়ে দাও, তাহলে ড্যাডের সব ব্যথা সেরে যাবে। তাজিনের গালে লাল দাগ দেখে হৃদ অবাক হয়ে বলল, ড্যাড, তোমার গালে লাল কেন? মাম্মা কি তোমাকে মশা মারতে গিয়ে চট দিয়েছে? আর্য লজ্জায় জিভ কাটলো। তাজিন অপ্রস্তুত হয়ে একবার আর্যর দিকে তাকালো, তারপর হৃদকে বলল, হ্যাঁ বাবা, তোমার মাম্মা খুব ডেঞ্জারাস, মশা মারতে গিয়ে আমাকেই মেরে দিয়েছে। এখন তাড়াতাড়ি ড্যাডকে হামি দাও। হৃদ খিলখিল করে হেসে উঠে তাজিনের গালে একটা ভেজা চুমু খেলো। তাজিন হেসে ছেলেকে বুকে আগলে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। আর্য অবাক হলো, কিছুক্ষণ আগে লোকটা তার ওপর মুড নষ্ট করার দায়ে ক্ষেপে উঠেছিল, আর এখন ছেলেকে পেয়ে সব ভুলে গেল। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বাড়িতে ঢুকছিল তাজিন, অ্যালেক্স, জিমিন আর কাই। সবার মাঝখানে হৃদ, গায়ে কালো রঙের পাঞ্জাবি, একদম তাজিনের কপি। পাঞ্জাবির হাতাটা তাজিনের মতো করেই হৃদও একটু ফোল্ড করে রেখেছে।
ছোট ছোট পায়ে তাজিনের গাম্ভীর্য নকল করে হাঁটার চেষ্টা করছে সে। বাপ বেটা দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে যেন বড় তাজিনের পাশে একটা মিনি তাজিন দাঁড়িয়ে আছে। তাজিনের সেই তীক্ষ্ণ চাহনি আর রাজকীয় ভাবটা হৃদয় যেন উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছে। বিয়ের 1 সপ্তাহ হয়ে এসেছে। এই 1 সপ্তাহে হৃদ তার বাবার পথ খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে। তাজিনের ব্রাশ করার স্টাইল থেকে শুরু করে ঘুমানো সব একরকম হয়ে গেছে। বাপ ছেলে একসঙ্গে থাকলে তো আজকাল আর্যও পাত্তা পায় না। কেউ দেখে বলতেই পারবে না হৃদ আর তাজিনের রক্তের সম্পর্ক নেই। গার্ডেনে পা রাখতেই দেখলো আর্য বাদে সব মেয়েরা মাটিতে মাদুর বিছিয়ে বসে আছে। তটিনী ইরিনার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। কালকে ঈদ উল ফিতর, সে খুশিতে। মিরিনের হাত ভর্তি মেহেদি, 2 হাত ফ্যানের সামনে ধরে বসে আছে। ছেলেরা এগিয়ে এসে নিচু হয়ে বসে, কিন্তু কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েরা নিজেদের কাছেই মগ্ন। তখনই হৃদ দৌড়ে এসে মিরিনের হাতের দিকে ইশারা করে উৎসাহিত গলায় বলল, মিরিন মম, এগুলো কি? মিরিন হাতের মেহেদি শুকানোর জন্য প্রাণপণে ফ্যানের দিকে ধরে রেখেছিল। হৃদের গলার আওয়াজ পেয়ে সে উজ্জ্বল মুখে তাকালো। হৃদ তখন তার ছোট ছোট আঙুল দিয়ে মিরিনের হাতের নকশাগুলো ছোঁয়ার চেষ্টা করছে। মিরিন হেসে আদরে গলায় বলল, এগুলো মেহেদি সোনা। কাল যে ঈদ, তাই সবাই সেজে গুজে আনন্দ করব। তোমার হাতেও কি পরিয়ে দেব? হৃদ অবাক হয়ে নিজের হাতের তালু দেখল। তারপর পেছনে দাঁড়িয়ে থাকা তাজিনের দিকে এক পলক তাকিয়ে ঠিক তার বাবার মতোই গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। না, ড্যাড কি মেহেদি পড়েছে? ড্যাড না পড়লে আমিও পরবো না। হৃদের এই বাপ ভক্তি দেখে তটিনী মেহেদির টিউব হাতে খিলখিল করে হেসে উঠল। সে ইরিনার হাতে শেষ টানটা দিয়ে হৃদকে টেনে নিজের কাছে বসালো। আহারে আমার মিনি তাজিন রে, তাজিন ভাই তো জঙ্গলি ইঁদুর, সে কি আর এসব বুঝবে? তুই পড় না বাবা, দেখবি কত সুন্দর লাল রং হবে। ততক্ষণে অ্যালেক্স, জিমিন আর কাই মাদুরের চারপাশে গোল হয়ে বসে পড়েছে। কাই ভ্রু নাচিয়ে তটিনীকে উদ্দেশ্য করে বলল, বউ আমার নাম লিখছনি? তটিনী মুখ ফেকনা দিয়ে বলল, তোর মতো কুত্তার নাম লিখবো কেন আমি? কাই উজ্জ্বল মুখে আবারও আধার নেমে এলো। বিয়ের 2 সপ্তাহ হয়ে এসেছে, কিন্তু বইয়ের থেকে পাত্তা পেল না। আর এদিকে তাজিন বিয়ের 1 সপ্তাহে কত সুন্দর সম্পর্ক তৈরি করে ফেলেছে তার বইয়ের সঙ্গে। মাঝে মাঝে নিজের ওপর ভীষণ করুণা হয় তার। তাজিন চারদিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করে নিল। কাঙ্ক্ষিত মানুষটা দেখা না পেয়ে ভ্রু কুঁচকে তটিনীর উদ্দেশ্যে বলল, শালিকা, আমার বউ কোথায়? ওহ দিল, ও তো রান্না করছে। বাক্যটা তাজিনের অহর্নিশে পৌঁছাতে তাজিন ধীর পায়ে হাঁটা ধরল কিচেনের উদ্দেশ্যে। হৃদ তখন জিমিনের সাথে টুপি নিয়ে টানাটানিতে ব্যস্ত, তাই বাবার যাওয়ার দিকে তার বিশেষ নজর নেই। তাজিন কিচেনে পা রাখতেই দেখলো আর্য খুব মনোযোগ দিয়ে শ্যামাইয়ের বাটিগুলো সাজাচ্ছে। আগুনের তাপে আর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামে তাকে এই মুহূর্তে অপূর্ব লাগছে। তাজিন নিঃশব্দে আর্যর পেছনে গিয়ে দাঁড়ালো। আর্য কিছু বোঝে ওঠার আগে অনুভব করলো কোমরে কারো শক্ত হাতের বেষ্টনী। আর্য চমকে উঠে ঘুরে তাকাতেই তাজিনের দৃঢ় বক্ষ পিঠে বাড়ি খেলো। নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করে বলল, ছাড়ুন, কি করছেন? তাজিন আর্যর কানে লতি ছুঁয়ে ফিসফিস করে বলল, আপনি? দণ্ড কিন্তু আরো বাড়বে বউ। আর্য লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে, তুমি ছাড়ো এখন, হৃদ কিন্তু চলে আসবে। না, আসবে না, আমার ছেলে এখন ব্যস্ত তার পাপার সঙ্গে টুপি কারাকারি করতে। এমনিতেই ছাড়ো, আমার অফিসে কাজ আছে অনেক, রান্না সেরে আমি স্টুডিওতে যাব। কাজ কি হৃদের বাবার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আর্য নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপাতত আমার কাজ হৃদের বাবার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, আর হৃদের বাবারও উচিত কাজ করা। তাজিন মুখ কাঁচুমাচু করে বলল, মাই হৃদের মাম্মা কি তার হাতে আমার নাম লিখবে না? না, আপনার হৃদের মাম্মার এত ফাউল টাইম নেই। তাজিনের মুখটা মুহূর্তেই মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। সে কিঞ্চিত অভিমানী স্বরে বলল, ফাউল টাইম? নিজের স্বামীর নাম হাতে লেখাটা তোমার কাছে ফাউল টাইম মনে হচ্ছে? আর্য আর চোখে একবার তাজিনের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। লোকটার গম্ভীর চেহারায় ছোটখাটো অভিমানটুকু দেখতে বেশ লাগে, তবে মুখে ভাবলেশীন বজায় রেখে সে শ্যামাইয়ের বাটিতে কিসমিস ছড়াতে ছড়াতে বলল, আমার নিউ প্রজেক্টের অনেক কাজ আছে, বসে বসে টাইম নষ্ট করার টাইম আমার নেই। তাজিন মুখ ছোট করে নীরবে বেরিয়ে যায়। আর্য তার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসলো।
লোকটা রাগলে ভীষণ সুন্দর লাগে। তাজিন কিচেন থেকে বেরিয়ে যাওয়ার মিনিট দুয়েকের মাথায় আবার ফিরে এলো। ওর হাতে একটা মেহেদির টিউব। আর্য তাজিনকে আবার ফিরতে দেখে অবাক হয়ে ভ্রু কুঁচকালো। তাজিন কোনো কথা না বলে আর্যর হাতটা এক ঝটকায় নিজের কবজিতে বন্দি করে নেয়। অতর্কিত হামলায় আর্য কিছুটা কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে কৌতূহলবশত ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, হাতটা খোলো। আর্য একটু হেসে নিজের ফর্সা হাতের তালুটা তাজিনের সামনে মেলে ধরল। তাজিন খুব সাবধানে মেহেদির টিউবটা টিপে আর্যর হাতের ঠিক মাঝখানে বড় করে লিখল টি। অক্ষরটার নিচে ছোট করে একটা ছোট্ট হৃৎপিণ্ড এঁকে দিল। আর্য মুগ্ধ হয়ে তাজিনের এই একাগ্রতা দেখছিল। লেখা শেষ করে তাজিন টিউবটা পাশে রেখে আর্যর হাতের তালুতে উষ্ণ পরশ এঁকে দিতেই আর্য মুচকি হেসে বলল, প্রথম দিয়েছেন বুঝি? তাজিন মাথা চুলকে বলল, সেরকমই। আর্য হাসলো। তাজিন এখনো আর্যর হাতটা ধরে আছে, যেন ছাড়লে এই মুহূর্তটা হাতছাড়া হয়ে যাবে। আর্য আলতো করে তাজিনের গাল ছুঁয়ে দিয়ে কিছু বলতেই যাবে, তখনই কিচেনের দরজায় হৃদের ছোট ছোট পায়ের শব্দ শোনা গেল। হৃদ ঘরে ঢুকে দুই হাত কোমরে দিয়ে দাঁড়ালো। ওর নজর সরাসরি আর্যর হাতের মেহেদির দিকে। মাম্মা, তুমি কেন মেহেদি পরেছ? ড্যাড কি তোমাকে পরিয়ে দিয়েছে? তাজিন হো করে হেসে উঠে হৃদকে কোলে তুলে নিল। হৃদের নাকে নাক ঘষে দিয়ে বলল, না বাবা, ড্যাড মাম্মাকে পচিয়ে দেয়নি। ড্যাড মাম্মার হাতে নিজের নাম লিখে দিয়ে বুকড করে নিয়েছে। এখন তোমার মাম্মা শুধু আমাদের। হৃদ ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হুম হুম, মাম্মা তো আমাদেরই। হৃদ তার ছোট্ট আঙুল মাথায় বার কয়েক ঠুকে ভাবুক ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বলল, মাম্মা, আমার 3টে স্কুল আছে, আজ আফটারনুন শিফট, প্যারেন্ট মিটিংও আছে, তোমরা দুজন আসবে তো? আর্য আর তাজিন একে অপরের দিকে চিন্তিত হয়ে চাইল। দুজনেরই এই সময় জরুরি মিটিং আছে নতুন এনিমে প্রজেক্টের উপর। কেটি স্টুডিও আর এডিআর স্টুডিও কোলাপ করার পর থেকে দুজনের কাজ বেশ বেড়ে গেছে। কিন্তু হৃদের ছোট ছোট চোখের উজ্জ্বলতা আর প্রত্যাশা অগ্রাহ্য করার ক্ষমতা কি কারো আছে? তাজিন হঠাৎ করে হেসে ফেলল। হৃদকে আরেকটু উঁচুতে তুলে নিয়ে বলল, ড্যাড আর মাম্মা অবশ্যই যাবে। আর্য অবাক হয়ে তাজিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিন্তু? তাজিন আর্যর কানের কাছে এসে নিচু গলায় বলল, অ্যালেক্সকে বলে দিচ্ছি মিটিং 1 ঘন্টা এগিয়ে দিতে। এখন করলে 3টা পর্যন্ত হয়ে যাবে। হৃদের স্কুলে আজ প্যারেন্ট মিটিং আছে। জিমিন এসে রেখে গেছে হৃদকে, আর বলেও গেছে যে সময় মতো আর্য আর তার বাড়ি আসবে। আজ হৃদ ভীষণ খুশি, কারণ প্রথমবারের মতো সে সবাইকে তার মেল ড্যাড দেখাবে। আগের বার যখন হৃদ আর্যকে দেখিয়ে বলেছিল যে এটাই আমার মাম্মা, এটাই আমার ড্যাড, তখন সব বাচ্চারা তাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল। কিন্তু এবার কেউ হৃদের উপর হাসতে পারবে না ভেবেই হৃদ মহা খুশি। হৃদ মিটিং রুমের দরজার সামনে অধীর প্রতীক্ষায় বসে আছে। তখনই বাচ্চা ছেলেটার কানে আসে কিছু চীনা ভাষার ফিসফিসানি শব্দ। পাশের বাচ্চার মা বাবারা তাকেই বলছে, হৃদ, মা এবারও একা আসবে, মহিলার হাজবেন্ডের খোঁজ নেই, তেজের দিকে বেশ আছে। হৃদের রাগ হলো, তার তো ড্যাড আছে। মহিলার দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলল, আমার মেল ড্যাড আছে, আর আজকে আমার মেল ড্যাডকেও দেখতে পারবে সবাই। পাশের বাচ্চাটা হৃদের থেকে প্রায় 2 বছরের বড়, কিন্তু হৃদের ক্লাসেই পড়ে। ঘুরে ফিরে পড়ানোর কারণে এ অবস্থা। ছেলেটার নাম ইয়াং শিপিন। শিপিন বাবার ক্লাসে 2য় স্থানে আসে। হৃদের আসার আগে সে সবসময় 1ম স্থান পেত, তাই তার মা হৃদকে একদম সহ্য করতে পারেন না। মায়ের মুখে বারবার তুলনা শুনে নিজেও হৃদকে খুব অপছন্দ করতে শুরু করেছে। বাচ্চারা আর যাই হোক তুলনা নিতে পারে না। হৃদকে চিৎকার করতে দেখে শিপিন এগিয়ে এসে হৃদকে তীব্র ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, ইউ ইডিয়ট, তুমি আমার মমের সঙ্গে জোর গলায় কথা বলছো কেন? তোমার ড্যাড নেই সেটা সবাই জানে, এখানে রেগে যাওয়ার কি আছে? ঠিকই তো বলেছে আমার মম। তখনই এক দীর্ঘদেহী অবয়ব ছুটে আসে পাগলের মতো। ফ্লোরে থেকে হৃদকে তুলে নিজে বুকে আগলে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলতে থাকে, বাবা, আমার বাবা, তোমার কিছু হয়নি তো ড্যাড? তোমার লেগেছে কোথায়? কোথায় লেগেছে বাডি? দেখাও আমাকে। বেশি লেগেছে? আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করছি, তুমি বসো। আর্য মুস্কি হেসে দেখছে তার চীনা পুরুষের পাগলামি। লোকটা বোধহয় আসলেই পাগল, না হলে এতটুকু লাগায় কেউ এত উত্তেজিত হয়? হৃদ মুখ তুলে তাকায়, চোখ মেলে নিজের আত্মার আত্মীয় সর্বোচ্চ নিরাপদ আশ্রয়ের দিকে, যে আশ্রয়ের নাম বাবা, তার বাবা।
রিত তার মেল ডেটকে দেখতে পেয়ে প্রাণ ভরে হাসলো। তাজিনের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, ড্যাড, আই এম ওকে। ইউ নো না, ইউর বাডি ইজ ব্রেভ বয়। তাজিন যেন প্রাণ ফিরে পেল। রিতকে আরো শক্ত বন্ধনে আবদ্ধ করে বুঝে আসা কণ্ঠে বলল, আই এম সরি বাডি, বাবা আসতে লেট করে ফেলেছে। ইটস ওকে ড্যাড। তাজিন রিতকে কোলে তুলে নিয়ে চীনা মহিলার দিকে তাকিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা শিপিনকে উদ্দেশ্য করে রুক্ষ কর্কশ ভাষায় বলল, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই সান। শিপিনের মা, যিনি এতক্ষণ অবজ্ঞা ভরে রিতকে নিয়ে কথা বলছিলেন, তাজিনের এই পাহাড় সম ব্যক্তিত্ব আর খুনি চাউনি দেখে মুহূর্তেই কুঁকড়ে গেলেন। তিনি আমদা আমদা করে চীনা ভাষায় বললেন, আসলে বাচ্চারা খেলছিল, আমি জানতাম না আপনার ছেলে। হৃদের হোমরুম টিচার সহ মিটিং রুমে অবস্থিত প্রতিটি মানুষ অবাক চোখে চেয়ে রইল। আর্যর সঙ্গে সবসময় জিমিনকে আসতে দেখেছে, কিন্তু হৃদের বাবার সম্পর্কে কারো কিছু জানা ছিল না। চীনের বিখ্যাত গেমার কারহান তাজিনকে চেনে না এমন মানুষ বেশ কমই আছে সাংহাইয়ের বুকে। এমন প্রভাবশালী বিখ্যাত মানুষ যে আর্যর স্বামী হবে, এটা তাদের ধারণা ছিল না। তাজিন এক পা এগিয়ে এসে হৃদকে এক হাতে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে শিপিনের কলার চেপে ধরল। বাচ্চাটা ভয়ে কাঁদতে শুরু করেছে। তাজিন নিচু কিন্তু থমথমে গলায় বলল, বাচ্চারা খেলছিল। আপনার ছেলে আমার ছেলেকে ইডিয়ট বলেছে আর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। এটাকে রীতিমতো বুলিং বলে। আর্য দ্রুত এগিয়ে এসে তাজিনের হাতটা ধরল। তাজিন রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আর্য শান্ত গলায় বলল, তাজিন ছাড়ুন, বাচ্চাটা ভয় পাচ্ছে। আমরা এখানে ঝগড়া করতে আসিনি, হৃদের মিটিং অ্যাটেন্ড করতে এসেছি। অতঃপর মিটিং সুষ্ঠুভাবেই হয়। মিটিং এর পরে অবশ্য প্রিন্সিপাল নিজে এসে তাজিনের কাছে মাফ চেয়েছে। আজ শনিবার, হুয়াংপু ডিস্ট্রিক্টের কাছাকাছি অবস্থিত শিয়াও তাও ইউয়ান মস্ক, সাংহাইয়ের সবচেয়ে বড় মসজিদে ঈদ উদযাপন হয়। চায়নার সাংহাইয়ের বুকে ঈদের সকালটা বাংলাদেশের মতো অতটা শোরগোলপূর্ণ না হলেও এই একটা জায়গায় বেশ আয়োজন করে ঈদ উদযাপন করা হয়ে থাকে। যেহেতু চায়না মুসলিম প্রধান দেশ নয়, তাই এখানে ঈদের দিন কোনো কর্মসংস্থান বন্ধ থাকা বা সরকারি ছুটির কোনো নিয়ম নেই। সাংহাইয়ের আকাশটা আজ বেশ পরিষ্কার, তবে ব্যস্ততা অন্য দিনগুলোর মতোই। কিন্তু ঈদের জন্য আজকের সকালটা পৃথিবীর সবচেয়ে দামি সকাল, কারণ আজ তার জীবনে প্রথমবার সে তার বাবার আঙুল ধরে ঈদের নামাজ পড়তে গেছিল। আজ প্রথমবার ঈদ তার বাবার সাথে স্কুল এসেছে। আজ জিমিন নয়, তাকে তাজিন স্কুলে রেখে গেছে। তাজিনের এই দিনটাই পুরোপুরি ফাঁকা থাকার ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ গ্লোবাল ই স্পোর্টস টুর্নামেন্ট পড়ে গেছে। তাজিন হৃদকে রেখে চলে গেছে টুর্নামেন্টের জন্য। টুর্নামেন্ট এরেনা হৃদের স্কুলের নিকটেই পড়েছে। তাজিন কেবলই নিজের আসনে বসেছিল, তখনই হৃদের স্কুল থেকে ফোন আসে। ফোন ধরতেই ছোট্ট হৃদের ধমকের সুর ভেসে এলো ফোনের ওপাশ থেকে, ড্যাড, তোমার ব্যাগে আমার হোমওয়ার্কের খাতা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। আদরের ছেলের বাপ সবকিছু ছেড়ে খাতা নিয়ে দৌড় দেয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি, কিন্তু তাজিনের কাছে এই মুহূর্তে গ্লোবাল ট্রফির চেয়ে হৃদের হোমওয়ার্কের খাতাটা অনেক বেশি দামি। গেমিং জার্সির ওপর দিয়ে জ্যাকেটটা টেনে নিয়েও দ্রুত পায়ে বেরিয়ে এলো। অ্যালেক্স আর জিমিন অবাক হয়ে ওর পেছন পেছন দৌড় লাগায়। একজন সদস্য কম হওয়ার দরুন জিমিনও এখন তাজিনদের সঙ্গে খেলে। জিমিন চিৎকার করে বলল, আরে তাজিন, ম্যাচ শুরু হতে চললো, এখন কোথায় যাচ্ছিস? তাজিন খাতা হাতে ছুটতে ছুটতে বলল, বাড়ির খাতাটা আমার ব্যাগে রয়ে গেছে, ওই স্কুলে আটকে আছে। তোরা এরেনা সামলা, আমি আসছি। স্কুলে পৌঁছাতে দেখলো হৃদ দরজার কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক ওর ড্যাডের মতো গম্ভীর ভঙ্গিতে। তাজিনকে দেখে ও ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। তাজিন হাঁটু গেড়ে বসে খাতাটা হৃদের হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আই এম সরি বাডি, ড্যাড আসলে খেয়াল করেনি। হৃদ খাতাটা নিয়ে গম্ভীর মুখে বলল, ইটস ওকে ড্যাড, কিন্তু টুর্নামেন্ট? তাজিন ছেলের কপালে পরম মমতায় স্পর্শ এঁকে দিয়ে বলল, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ক্লাসে যাও বাডি। ততক্ষণে তাজিনের টিম ডিসকোয়ালিফাইড ঘোষিত হয়েছে। প্রথমবারের মতো কারহান তাজিন কোনো টুর্নামেন্টে হারলো, তবু আফসোস হলো না, আর না হলো রাগ। হৃদকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখলো আর্য তাদের অপেক্ষায় হলরুমে সোফায় বসে আছে। আর্য সোফায় বসে চিন্তিত মুখে ঘড়ির দিকে তাকাচ্ছিল। তাজিন আর হৃদকে একসাথে ঢুকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালো। তাজিন, টুর্নামেন্ট কি হলো?
আপনি এই সময় হৃদকে নিয়ে ফিরে এলেন যে? আর্যর কণ্ঠে উদ্বেগ। তাজিন কোনো কথা না বলে সোফায় গা এলিয়ে দিল। হৃদ ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে খুব গম্ভীর মুখে বলল, মাম্মা, ড্যাড আজ হেরে গেছে। আমার খাতা দিতে গিয়ে ড্যাডের টিম ডিসকোয়ালিফাইড হয়েছে। আর্য স্তব্ধ হয়ে গেল। যে গ্লোবাল টুর্নামেন্টের জন্য তাজিন গত 3 মাস রাত দিন এক করে প্র্যাকটিস করেছে, যে ট্রফিটা জেতা তার স্বপ্ন ছিল, সেটা হাতছাড়া হয়ে গেল শুধুমাত্র একটা হোমওয়ার্কের খাতার জন্য। আরজু তাজিনের পাশে গিয়ে বসলো। তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর স্বরে বলল, কেন করলেন এটা? আমাকে একটা ফোন করলেই তো আমি বা অ্যালেক্স গিয়ে খাতাটা দিয়ে আসতাম। তাজিন চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে আরজুর হাতের ওপর নিজের হাতের চাপ বাড়ালো। তারপর শান্ত গলায় বলল, এসব বাদ দাও, এটা নাও তোমার সালামি বউ। আরজুর হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল কথাটা। আরজ অবাক হয়ে যায় ফাইলের প্রথম পৃষ্ঠা উল্টাতেই। বিস্ময়ে চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। এটা হৃদেশে এনিমে জোনের অ্যাপ্রুভাল পারমিট, যার ওপর তাজিন 40,000 কোটি টাকা লাগিয়েছে। আরজ অস্ফুট স্বরে বলল, তাজিন, এত টাকা? আপনি কি পাগল হয়ে গেছেন? এটা নিছক কল্পনার জন্য এত টাকা কে খরচ করে? আর আপনি আপনার বাবার কোম্পানি বেচে দিয়েছেন এই স্বপ্নের জন্য? আপনি কি পাগল? সব বাবাই সন্তানের স্বপ্ন পূরণ করতে চায়, এখানে পাগলামের কি আছে মাই হার্ট? হৃদ ফাইলটা দেখার জন্য উকিঝুঁকি দিচ্ছিল। এনিমে জোন শব্দটা তার কানে আসতে সে খুশিতে লাফিয়ে উঠল। ড্যাড, তার মানে আমার সে বড় বড় রোবট আর নিনজাগুলো এখন সত্যি সত্যি তৈরি হবে? তাজিন হৃদকে টেনে কোলে নিল। হ্যাঁ বাবা, একদম সত্যি। তুমিও তোমার ফেভারিট ক্যারেক্টারের লাইফ লিড করতে পারবে। হৃদের চোখ জোড়া খুশিতে চকচক করে উঠল। তাহলে আমি মিদোরিয়া হব, মাই হিরো একাডেমিয়ার।